আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আর কিছুদিন পরে প্রি-টেস্ট পরীক্ষা। তো প্রি-টেস্ট পরীক্ষায় তোমাদের ওয়ান শট সিরিজের যে কেমিস্ট্রি সাবজেক্টটা সেটা নিয়ে আমি আসছি, তোমাদের মাসুদ স্যার। তো আমরা তোমাদের টপ মোস্ট ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার অধ্যায় 4 থেকে শুরু করে অধ্যায় 11-র মধ্যে যেসব আছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার 4 থেকে 6, আবার থেকে 9, 10, 11 খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিছু আছে, এই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। সেগুলোর কিছু চ্যাপ্টারের কনসেপ্টগুলো জানবো, কিছু চ্যাপ্টারে হচ্ছে আমরা এমসিকিউ, সৃজনশীল, এগুলো সবগুলো চ্যাপ্টারেরই দেখব মোটামুটি। আচ্ছা, তো আমরা বিগত 5 মাস ধরে অনেক কিছু পড়ছি, ক্লাস 9-এ অনেক পড়াশোনা করছি, অনেকে আমাদের কাছে ক্লাস 9-এও পড়ছো, অনেকে এবছর আমাদের ক্লাস 10-এ আমাদের সাথে একসাথে ছিলা। তো তোমরা এতদিন কেমিস্ট্রি যা কিছু পড়ছো সব কিছু এখন রিভিশন দেওয়ার সময় চলে আসছে। তোমাদের প্রি-টেস্ট পরীক্ষার জন্য টপ মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কনসেপ্ট, সিকিউ, এমসিকিউ এগুলো নিয়ে আমরা আজকে আসছি তোমাদের সামনে, আমাদের এই চ্যাপ্টারগুলো একটু রিভিশন দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমরা দেরি না করি, আমরা তোমাদের পড়ায় ফিরে যাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন দেখব অধ্যায় 4, ঠিক আছে? তোমরা যারা নবম শ্রেণীতে আসো বা দশম শ্রেণীতে আসো সবার জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে তোমাদের এই কেমিস্ট্রির অধ্যায় 4 পর্যায় সারণী, যেটা থেকে প্রতি বছরই প্রচুর পরিমাণ সিকিউ, এমসিকিউ, এসকিউ প্রশ্ন তো হবেই। আর এই অধ্যায়টা কেমিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট কনসেপচুয়াল একটা অধ্যায়, যেটা তোমাদের ইন্টারমিডিয়েট বলো, ইউনিভার্সিটি বলো, যখনই কেমিস্ট্রি পড়বা এই চ্যাপ্টার তোমাদের লাগবেই লাগবে। তাহলে আমরা দেরি না করে শুরু করি। দেখো, প্রথমত কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করি যে আমরা এই চ্যাপ্টারে কিছু আধুনিক পর্যায়সূত্র সম্পর্কে জানছিলাম। আধুনিক পর্যায়সূত্র কী জিনিস? মৌলসমূহে ধর্ম যে পারমাণবিক সংখ্যার পর্যাবৃত্ত ফাংশন। তার মানে বর্তমানে আমরা যে মৌলসমূহের ধর্মগুলো নিয়ে আলোচনা করি সেগুলো কিন্তু সবগুলো পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে চেঞ্জ হয়। আগে পড়তো মেন্ডেলিফের নীতি অনুযায়ী কি ভর অনুসারে চেঞ্জ হয়, তাই না? আচ্ছা, বর্তমানে বিজ্ঞানী মোস্টলি বলছে কি পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, যাই হোক, সেমভাবে এখানে তোমরা পর্যায় গ্রুপ নির্ণয় করা শিখবা। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। গুরুত্বপূর্ণ কিছু গ্রুপ সম্পর্কে তোমরা আইডিয়া পাবা। গ্রুপ 1, গ্রুপ 2, তারপর গ্রুপ 17, গ্রুপ 18, এরকম গ্রুপ 3 থেকে 12 সম্পর্কেও বলছিলাম। 13, 14, 15, 16 এগুলো নিয়ে পড়াইছিলাম ক্লাসে। মুদ্রা ধাতু সম্পর্কে আইডিয়া জানো তোমরা। তারপর সেমভাবে হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম যেগুলো আছে এগুলো সবগুলো সম্পর্কে আমাদের কি পূর্ণাঙ্গ আইডিয়া থাকা লাগবে। বিভিন্ন ব্যতিক্রমগুলো নিয়েও পূর্ণাঙ্গ আইডিয়া থাকা লাগবে। আমরা কিন্তু অনেকগুলো ব্যতিক্রম নিয়ে পড়ছিলাম। আচ্ছা, তো আমরা সরাসরি এমসিকিউতে যাই। প্রথমত, কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট? আচ্ছা, এই আকার ছোট বড় জিনিসটা আমি ক্লাসে খুব ডিটেলসে বুঝাইছিলাম, তো আমি এখন খুবই শর্টকাটে বুঝাবো। দেখো, সোডিয়াম আমরা ইলেকট্রন দিয়ে বা শক্তি স্তর দিয়ে বুঝতে পারি বিষয়গুলো। ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে। প্রথমত আমাকে শক্তি স্তর দেখতে হবে। দেখি বলতো, সোডিয়ামের সর্বোচ্চ শক্তি স্তর কয়টা? 3টা। পটাশিয়ামে কিন্তু 4টা। আচ্ছা, যাই হোক, 4টা হবে না, এখানে কিন্তু K+ আছে, আমি তো খেয়ালই করিনি। এটা সোডিয়াম প্লাস, এটা ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। এখানে শক্তি স্তর তাহলে থাকবে কয়টা? শক্তি স্তর থাকবে কয়টা? 2টা শক্তি স্তর, 3টা শক্তি স্তর। তাহলে 3টা শক্তি স্তর এটা শুরুতেই বাদ যাবে, ঠিক কিনা? 2টা শক্তি স্তরের মধ্যে দেখতে হবে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা। প্রোটন আছে 11টা, ইলেকট্রন আছে যেহেতু সোডিয়াম প্লাস 10টা, প্রোটন 12টা, ইলেকট্রন 10টা, প্রোটন 13টা, ইলেকট্রন আছে 10টা। দেখি আমাকে বলো, তোমাদেরকে আমি আকর্ষণ দিয়ে বুঝাইছিলাম যে প্রোটন পজিটিভ সবসময় নেগেটিভকে আকর্ষণ করে। প্রোটন যখন ইলেকট্রনকে আকর্ষণ করে নিজের দিকে টেনে রাখবে তখন আকার ছোট হয়ে যাবে। তাহলে 11টা 10টাকে বেশি আকর্ষণ করতে পারবে, নাকি 12টা 10টাকে, নাকি 13টা 10টাকে? কোনটাতে আকর্ষণ সবচেয়ে বেশি হবে? অবশ্যই 13টা 10টাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে নিজের দিকে টেনে রাখতে চাইবে এবং আকার ছোট করে ফেলবে, তাই না? তাহলে অ্যালুমিনিয়াম 3+ সবচেয়ে ছোট আকার। আরেকটা শর্টকাট আছে যেটা তোমরা চাইলে ডিরেক্ট মনে রাখতে পারো, সেটা হচ্ছে ক্যাটায়নের চার্জ যত বাড়বে আকার তত ছোট হবে। দেখো তো, এখানের মধ্যে সবচেয়ে বেশি ক্যাটায়নের চার্জ বেশি ছিল কোনটাতে? এটাতে ছিল,
তবে অবশ্যই শক্তি স্তর একই হতে হবে, ঠিক আছে? দেখো এখানে দুইটাতে কিন্তু টু শক্তি স্তর, দুটো শক্তি স্তর, দুটো শক্তি স্তর ছিল। দ্যাটস ওয়াই একই শক্তি স্তর হওয়ার পরে যেটাতে সবচেয়ে বেশি ক্যাটায়নের চার্জ, যেমন অ্যালুমিনিয়াম 3+, ওইটাই কিন্তু আকার সবচেয়ে ছোট হয়। আর এমনিতে আকর্ষণের বিষয়গুলো দিতে আমি তোমাকে ব্যাখ্যা করে বললামই, আশা করি বুঝতে পারছো। এরপর আমরা নেক্সট কোনটা, আচ্ছা 2 নম্বর এমসিকিউ। ওকে, কোনটি মুদ্রা ধাতু? সবাই জানো মুদ্রা ধাতু কয়টা? 3টা। তার মধ্যে এখানে কোনটা পড়বে দেখি বলো তো সবাই, কোনটা পড়বে? এটা তো সবারই পারা কথা, গোল্ড হবে। ওকে, তারপর অধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, সবাই জানো। কোনটির সাথে পানি যোগ করলে, নিচের কোনটির সাথে পানি যোগ করলে কোনো অ্যাসিড উৎপন্ন হবে? কোনো অ্যাসিড উৎপন্ন হবে? কোন অ্যাসিড উৎপন্ন হবে কোনটির সাথে? আচ্ছা, পানি যুক্ত করলে কোনো অ্যাসিড উৎপন্ন হবে। প্রশ্ন একটু অসম্পূর্ণ, তবে আমরা জানি সালফার ডাইঅক্সাইডের সাথে যদি পানি যুক্ত করো তাহলে কি হতে পারে? H2SO3 হতে পারে। এটার সাথে যদি পানি যুক্ত করো H2CO3 হতে পারে। এরকম বিভিন্ন ধরনের অ্যাসিড হতে পারে। ওকে, কোনটির আয়নীকরণ শক্তি বেশি? কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? সবাই পারার কথা। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? বাড়ে। সব থেকে ডানে আছে কে? ও 17 নম্বর গ্রুপ, তাহলে ওইভাবে আনসার। বাকি সবগুলো দেখো, এটা আছে তোমার 12 নম্বর গ্রুপে, এটা আছে 14 নম্বর গ্রুপে, এটা আছে কত 15 নম্বর গ্রুপে। ওকে, মেন্ডেলিফের পর্যায় সূত্রের মূল ভিত্তি কি? এটা সবাই জানো, পারমাণবিক ভর, কিন্তু মোসলেটটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, মৃৎক্ষার ধাতু কোনটি? মৃৎক্ষার ধাতু কত নম্বর গ্রুপ? গ্রুপ 2। কত নম্বর গ্রুপ? গ্রুপ 2-তে। কোনটা হবে? আমি তো দেখতেছি সি হবে, তোমাদের কি মনে আছে? আচ্ছা, এরপর পর্যায় গ্রুপ 3-এ কতটি মৌল আছে? গ্রুপ 3 কোনটা? গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত তাদেরকে কি বলে বলো তো? গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর মৌল বলে। আর এখানে সম্ভবত 32টা মৌল আছে। আচ্ছা, কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে? অবশ্যই অক্সিজেন। বাকিগুলো তো হওয়ার পসিবিলিটি নেই, কারণ অক্সিজেন সবচেয়ে ডানে আছে। খেয়াল করে দেখো, অক্সিজেন সবচেয়ে ডানে আছে, 16 নম্বর গ্রুপের মধ্যে আছে। এরপর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম কোনটি? এই তো, পারমাণবিক ব্যাসার্ধ কম বা পারমাণবিক আকার কম, দুইটাই সেম কথা, ঠিক আছে? দুইটাই সেম কথা। তাহলে সেই হিসাবে চিন্তা করে দেখো তো কি হবে। এখানে আমরা যদি দেখি 11টা প্রোটন 10টা ইলেকট্রন। এরপর সালফারে কয়টা? 16টা প্রোটন 18টা ইলেকট্রন। S2 মাইনাস যেহেতু দিছে, 12টা 10টা 17টা 18টা, তাই না? প্রথমতেই তোমার হচ্ছে আকার যেহেতু সবচেয়ে কম বলছে, তাহলে তোমার কোনটা বাদ যাবে গা? এটা আর এটা কোনো কনসিডারেশন আসবে না, যেহেতু এটা অলরেডি শক্তি স্তর 3টাতে পার করে ফেলছে। কিন্তু এগুলোতে কিন্তু 2টা শক্তি স্তর ফিল আপ হয়েছে শুধু, কারণ 10টা করে ইলেকট্রন হইলে 10টা করে ইলেকট্রন হইলে 2টা শক্তি স্তর ফিল আপ হয়, তুমি নিজেই জানো 2 8। কিন্তু এগুলো তো অনেক ক্রস করে ফেলছে, 18টা করে ইলেকট্রন আছে এখানে, ঠিক না? আচ্ছা, দেখো তো 11 10 আর 12 10 কোনটাতে আকর্ষণ বেশি? অবশ্যই এটাতে বেশি, কারণ প্রোটন ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখে। দ্যাটস ওয়াই Mg2+ আকর্ষণ বেশি হবে। আকর্ষণ বেশি হলে এটা সবচেয়ে বেশি ছোট হয়ে যাবে। এরপর আশা করি বুঝতে পারছো কি বলছি, অলরেডি একটা ব্যাখ্যা করছিলাম সেখানে। এরপর তো আমরা সৃজনশীলে চলে আসি। দিনাজপুর বোর্ড 25-এর একটা সিকিউ দেখতেছি আমরা এখানে। ABC দেওয়া আছে, পর্যায় গ্রুপ দেওয়া আছে। ইলেকট্রন বিন্যাস দেখিয়ে ABC মৌল শনাক্ত করো। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস দেখাইতে বলতেছে, ABC মৌল শনাক্ত করতে বলতেছে। পর্যায় 2 গ্রুপ 15, তাহলে বোঝাই যাচ্ছে কি হবে বলো তো? 1s2। পর্যায় 2 মানে 2 পর্যন্ত যেতে হবে, আর 15 বলছে মানে 2p3 দিতে হবে। কারণ কি? S+p+10 S+p+10 করে কিন্তু আমাকে গ্রুপটা নির্ণয় করতে হয় যখন SIP-তে যাই। তাহলে এটা কি হবে বলো তো? আমি দেখতেছি এটা 7 যদি হয় এটা কি হবে? নাইট্রোজেন। কথা কি ঠিক কিনা? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এরপরে কোনটা কি হয় দেখো তো? এরপরের বি নাম্বার কি হবে? পর্যায় 3 বলছে, গ্রুপ 17 বলছে, তাহলে এটা করতে হবে 1s2 2s2 2p6। পর্যায়
কত 3 বলছে, আর গ্রুপ 17, তাহলে গ্রুপ 17 3s2 3p5 দিতে হবে, কারণ s প্লাস p প্লাস 10 হিসাব করতে হয়, একই সিস্টেম। তাহলে এটা হচ্ছে 17, 17 মানে কে? 17 মানে হয় ক্লোরিন, ঠিক আছে না? আচ্ছা, এটা তো পারছো। একইভাবে আমরা আরেকটা দেখি। আচ্ছা, এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, এখানে আমাকে বলছে কার্বন 4, কার্বন না, সি হচ্ছে 4 দেওয়া আছে পর্যায়, আর গ্রুপ দেওয়া আছে 2, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তাহলে 4 নাম্বার পর্যায়ে 2 নম্বর গ্রুপ। এটাকে ক্যালসিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম, তাই না? ক্যালসিয়াম 20, ওকে, এটাকে ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম 20, এগুলো আমরা সহজ, এই জিনিসগুলো আমরা পারি কি না? অবশ্যই পারি। বলছে জেড এর সর্বশেষ ইলেকট্রন 3d অবস্থায় প্রবেশ করলেও ওয়াই ক্ষেত্রে তা হয় না। আচ্ছা, জেড কই এখানে? হ্যাঁ, জেড কোথায়? জেড কই গেল আগেরটাতে নাকি? এখানে তো জেড নাই, তাহলে জেডটা আসলো কোত্থেকে? প্রশ্ন কি? প্রশ্ন একটু অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে। x17 কেটে দেওয়া হয় না, আগে অন্য প্রশ্ন আছে। আচ্ছা, এটা আমরা স্কিপ করি, সমস্যা নাই, এটাতে মনে হয় কোনো কিছু মিসিং গেছে। পরবর্তী সিকিউ দেখি। দেখো, এখানে আমার পর্যায় আর গ্রুপ দেওয়া আছে, বস্তু দুকে মৌলগুলো পারমাণবিক আকারের ক্রম নির্ণয় করো, এক্স ওয়াই জেড। আচ্ছা, এক্স কি? 1 নাম্বার গ্রুপের, এক্স হচ্ছে 1 নাম্বার গ্রুপের 3 নাম্বার পর্যায়, 1 নাম্বার গ্রুপের 3 নাম্বার পর্যায়ে, তাহলে বোঝা যাচ্ছে 3s1 হবে, তাই না? 3s1 যদি হয় তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s1, তাহলে কি হবে? 11, তাহলে হবে যে সোডিয়াম, তাহলে কি হবে? সোডিয়াম হবে। এরপরে আর কে কে আছে? সোডিয়াম যদি হয়, এক্স তো হইল, ওয়াই আছে, ওয়াই কি হবে? ওয়াই হচ্ছে 2 নাম্বার পর্যায়, 2 নাম্বার গ্রুপ 4 নাম্বার পর্যায়, তাহলে নিশ্চয়ই 2p6, এরপরে আমার এখানে 3s2 3p6 4s2, এটা দিতে হবে। এটা যদি হয় তাহলে কি হবে? অবশ্যই কি হবে? ক্যালসিয়াম হবে, ঠিক কিনা? ক্যালসিয়াম হবে। 16 নাম্বার গ্রুপে কারা কারা আছে এটা আমরা সবাই জানি। এখানে কিউ হবে কে? অক্সিজেন। জেড হবে কে? সালফার। এটা কি বুঝতে পারছো সবাই? এটা কি বুঝতে পারছো কেন? কারণ তুমি চিন্তা করে দেখো, 1s2 2s2 1s2 1s2 2s2 2p4, তাহলে এটা 16 নম্বর গ্রুপ, এটা হচ্ছে অক্সিজেন। সেমভাবে নিজেরটা সালফার হবে, এটা তোমরা নিজেরা বুঝতেছো যে এখানে 2s2 2p6 3s2 3p4 হবে, 3s2 3p4 হবে, দ্যাটস ওয়াই কি হবে? সালফার হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে অক্সিজেন, সালফার, সোডিয়াম আর ক্যালসিয়াম এগুলো পেয়ে গেছি, আকারের ক্রম দেখাইতে হবে। সোডিয়াম, ক্যালসিয়াম, অক্সিজেন, সালফার। বাম থেকে ডানে গেলে আকার বাড়ে, উপর থেকে নিচে গেলে আকার, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, উপর থেকে নিচে গেলে কি হয়? আকার বেড়ে যায়। তাহলে প্রথমত শক্তি স্তরের চিন্তা করলে ক্যালসিয়াম সবচেয়ে বড় হবে। তারপর বাম থেকে ডানে গেলে যেহেতু আকার ছোট হয়ে যায়, তাহলে অবশ্যই এদিকে সালফার যেহেতু অক্সিজেনের নিচে আছে, তাহলে সালফার নিশ্চয়ই অক্সিজেন থেকে কি হবে? বড় হবে। আর এদিকে কি থাকবে? সোডিয়াম থাকবে, তাহলে বিভাগ হবে। আচ্ছা, তাহলে এই বিভাগ বড় হবে। ক্যালসিয়াম কেন সোডিয়াম থেকে বড়? কারণ সোডিয়ামের নিচে ক্যালসিয়াম থাকবে, তাই ক্যালসিয়াম বড় সোডিয়াম থেকে। আর ওদিকে সোডিয়াম যেহেতু সালফার অক্সিজেনের বামে আছে, তাই ওটা বড় থাকবে। ডানে গেলে আকার ছোট হয়ে যাবে, ঠিক কিনা? ডানে গেলে আকার ছোট হয়ে যাবে। ডানে গেলে আকার ছোট হয়ে যাওয়ার কারণে তোমার অক্সিজেনটা ছোট হয়ে যাবে সবার। আর অক্সিজেনের নিচে যেহেতু সালফার আছে, আর নিচে গেলে যদি আকার বাড়ে, তাহলে সালফার নিশ্চয়ই অক্সিজেন দিয়ে বড় হবে। তাহলে সবগুলো কম্পারিজন হিসাব করলে এমনটা হয়। আশা করি বিষয়টা বুঝছো, একটু চিন্তা করলেই বুঝতে পারবা। আচ্ছা, এরপরে আসে আমাদের এক্স ওয়াই জেড 3টা মৌলের আয়নীকরণ শক্তির ক্রম। এক্স ওয়াই জেড
পারমাণবিক সংখ্যা দেওয়া নেই। সর্ববহিস্থ কি দেওয়া আছে? আচ্ছা, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এটা 25, তাহলে জেড কে আসতেছে 25 কে বলো তো? ম্যাঙ্গানিজ হচ্ছে 25, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে এক্স আর ওয়াই কে কে আসে? n = 3 দেওয়া আছে, হিসাব করো তোমরা। হিসাব করো তোমরা। n = 3, লাস্টে হচ্ছে 3s2 3p1। 3s2 3p1 কারা থাকে? ওটাতে অ্যালুমিনিয়াম হয় নাকি? তাহলে এক্স নিশ্চয় কি হয়? এক্স নিশ্চয় অ্যালুমিনিয়াম হয় আসলে। 3s2 3p1 10 12 13, হ্যাঁ অ্যালুমিনিয়াম হচ্ছে এটা। তারপর এম কি হয়? এন কিন্তু 5, তাহলে 5s1। ও 5s1 কি হবে বলো? 5s1 কি হবে? খুবই ইন্টারেস্টিং বিষয়। s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 5s1। তাহলে 5s1 দেখে বোঝা যাচ্ছে একটা ইলেকট্রন যেহেতু সবার লাস্টে আছে, তাহলে নিশ্চয়ই সেটা প্রথম গ্রুপে হবে, তাই না? প্রথম গ্রুপ মানে ক্ষার ধাতুর গ্রুপে হবে। আচ্ছা, 2 4 6 10 12 18 2 20 18 2 28 30 36 37। আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা রুবিডিয়াম হবে। রুবিডিয়াম, তাহলে আমরা আরেকটা পাইছি এম, রুবিডিয়াম। তাহলে আমাদের কাছে কি কি আসছে? রুবিডিয়াম, অ্যালুমিনিয়াম, আর এটা কি ম্যাঙ্গানিজ। লাস্টে জেড কি আসছে? ম্যাঙ্গানিজ আসছে। আচ্ছা, তাহলে এবার চিন্তা করো। ও আমাদের কাছে MXY বলছে, আমি তো বলি কি ম্যাঙ্গানিজের তুলনা কেন করতে দিয়েছে। আচ্ছা যাই হোক, এটা তো হবে না, এটা আমার লাগবে না, এটা হবে না যে না, এটা আমার লাগবে না। আমার লাগবে হচ্ছে ওয়াই লাগবে। ওয়াই কি আসে? 3s2, তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম আসতেছে। তাহলে এখন আমার এই তিনটার মধ্যে কি তুলনা করতে হবে? আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তির তুলনা করতে হবে, তাই না? আচ্ছা, এখন আয়নীকরণ শক্তির তুলনা যদি করি, তাহলে এখানে কোনটা সবচেয়ে বেশি হবে? বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কমে যায়, কিন্তু সেই হিসাব করলে সবচেয়ে কম হবে অ্যালুমিনিয়ামের। সবচেয়ে কম হবে অ্যালুমিনিয়ামের, তার থেকে একটু বেশি হবে কার? ম্যাগনেসিয়ামের, নাকি? আচ্ছা না, উল্টা বলে ফেলছি। বাম থেকে ডানে গেলে কি হয় আয়নীকরণ শক্তি? বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? বেড়ে যায়। আয়নীকরণ শক্তি যদি বাম থেকে ডানে গেলে বেড়ে যায়, তাহলে ম্যাগনেসিয়ামের অবশ্যই, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সেই তুলনা করলে কি হবে বলো? রুবিডিয়াম তো অনেক বেশি আকার, সেই হিসেবে লিখতেছি ম্যাগনেসিয়াম, রুবিডিয়াম। এটা অনেক বড় হওয়ার কারণে রুবিডিয়ামের সবচেয়ে কম হবে, এরপর ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কাহিনী, এটাই মূল মজার বিষয়। তোমাদেরকে আমি আয়নীকরণ শক্তির ব্যতিক্রম পড়াইছিলাম। দেখো, নর্মাল নিয়ম অনুসারে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, তাহলে অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা, ম্যাগনেসিয়ামের একটু কম হওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে বাস্তবে এটা হয় না। এটা কেন হয় না সেটা আমি তোমাদেরকে পড়াইছি অলরেডি। কেন হয় না তোমাদের কি মনে আছে? দেখো, ম্যাগনেসিয়ামের লাস্টে থাকে হচ্ছে 3s2, অ্যালুমিনিয়ামের লাস্টে থাকে হচ্ছে 3s2 3p1, এমনটা থাকে না? তাহলে দেখি বলো তো কোনটা পূর্ণ আছে? এখানে s অরবিটাল পূর্ণ আছে, এখানে কি পূর্ণ থেকেও একটা 3p-তে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে। তো যেটা পূর্ণ আছে সেটা সুস্থিত হয় না, এটা কি হয়? সুস্থিত বা একটু স্থিতিশীল। হয়। এই সুস্থিত বা স্থিতিশীল হওয়ার কারণে ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন ত্যাগ করে একে আয়নিত করা বেশি কঠিন হয়ে যায়, একে ক্যাটায়ন বানানো বেশি কঠিন হয়ে যায়, যার কারণে এর আয়নীকরণ শক্তি অনেক বেশি লাগে। এটা ব্যতিক্রম। দ্যাটস ওয়াই তোমার এখানে হবে ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম ইজ গ্রেটার দেন রুবিডিয়াম। ইজ গ্রেটার দেন কি? ইজ গ্রেটার দেন রুবিডিয়াম। তাহলে হবে আলটিমেটলি ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম ইজ গ্রেটার দেন রুবিডিয়াম। কেন পরিবর্তন হয়েছে বুঝছো?
কেন ব্যতিক্রম হয়েছে বুঝছো? তাহলে ব্যতিক্রম হয়েছে কিন্তু এই দুইটা জায়গায়, সেটা মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট ব্যতিক্রমগুলা। এখন অনেকে প্রশ্ন হতে পারে স্যার এরকম কি আর কোনো ব্যতিক্রম আছে? ক্লাসে তো অবশ্যই বলছিলাম এরকম কী কী ব্যতিক্রম আছে। এখন আরেকবার আমি তোমাদের বিষয়টা লিখে দিচ্ছি। আচ্ছা, নাইট্রোজেন, অক্সিজেন, ও এর আগে একটা ছিল ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, ফসফরাস ইজ গ্রেটার দেন সালফার। এই চারটাই হচ্ছে আয়নীকরণ শক্তি ব্যতিক্রম। এই চারটায় আয়নীকরণ শক্তি ব্যতিক্রম, মাথায় রাখবা। চারটায় কি আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। আচ্ছা, মনে থাকবে, আশা করি মনে রাখার চেষ্টা করবা। উদ্দীপকের মৌলগুলো আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ কি? ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ কি? দেখো, এটা কিন্তু আস্তে আস্তে করে ঊর্ধ্বমুখী হচ্ছিল, এটা আস্তে আস্তে করে ঊর্ধ্বমুখী হচ্ছিল, কিন্তু এখানে কি হচ্ছে, নেমে গেছে, আবার উপরে উঠছে। এই নেমে যাওয়ার কারণটা কি সেটাই আমাকে ব্যাখ্যা করতে হবে। ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ কি দেখি বলো। এখানে 7 আর 8 আছে, 7 আর 8 কে? এটা হচ্ছে নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন, মনে আছে? আগে স্লাইড দেখো, এই দেখো নাইট্রোজেন আর অক্সিজেন পার্থক্য দেখছো? নাইট্রোজেন অক্সিজেন, এই নাইট্রোজেন অক্সিজেন যে হচ্ছে ব্যতিক্রম হয়েছে, সেটা ব্যতিক্রমটা প্রশ্ন এখানে আবার আসছে, খুবই ইম্পর্টেন্ট, বুঝি না? খুবই ইম্পর্টেন্ট। নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন হওয়ার কথা ছিল, অক্সিজেন ইজ গ্রেটার দেন নাইট্রোজেন, যেহেতু বাম থেকে ডানে গেলে আয়নিকরণ শক্তি বেড়ে যায়, সেই হিসেবে অক্সিজেন বেশি হওয়ার কথা ছিল নাইট্রোজেন থেকে, কিন্তু অক্সিজেন বেশি হচ্ছে না, বেশি হচ্ছে কে? নাইট্রোজেন। কেন? নাইট্রোজেনে লাস্টে দেখবা 2p3 ফিল আপ করা, আর এখানে 2p4, তাহলে বলতো কোনটা অর্ধপূর্ণ আছে? অবশ্যই কোনটা অর্ধপূর্ণ আছে? এটা অর্ধপূর্ণ আছে। 2p6 পর্যন্ত হতে পারে, 2p3 আছে, অর্ধপূর্ণ আছে, সুস্থিত আছে, স্থিতিশীল আছে, যার কারণে এখান থেকে ইলেকট্রন ত্যাগ করা কঠিন, আয়নে পরিণত করা কঠিন, আয়নীকরণ শক্তি অনেক বেশি লাগবে। অবশ্যই তোমাকে যদি আমি বলি যে হ্যাঁ তোমাকে একটা আমি 5 স্টার রুমে রাখছি, হঠাৎ করে বললাম যে এখান থেকে তুমি হচ্ছে একটা 1 স্টার রুমে থাকো, তোমাকে বললাম এখান থেকে একটা 1 স্টার রুমে থাকো বা 2 স্টার রুমে থাকো, তুমি কি সেখান থেকে আসতে চাইবা? চাইবে না। তোমাকে 5 স্টার রুম থেকে 2 স্টার রুমে আনা অনেক বেশি কঠিন, কারণ তুমি 5 স্টার রুমে অনেক বেশি সুস্থিত অবস্থায় আছো, তুমি অনেক স্থিতিশীলতা অর্জন করতে পারছো, যেটা তুমি কি 2 স্টার রুমে পারবা না, বা হঠাৎ করে 5 স্টার রুমে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে ওখানে 2 স্টার রুমে পারবো না, স্বাভাবিক এমনটাই আর কি। যে হচ্ছে ছোটোবেলা থেকে চামচ দিয়ে ভাত খাইছে, সে হঠাৎ করে হাত দিয়ে ভাত খাইতে তার একটু কষ্ট হবে, অভ্যাস বানাইতে হবে, এরকম আর কি বিষয়টা। মানে কষ্ট হবে, তো ওই অতিরিক্ত শক্তি প্রদান করতে হবে, বেশি বুঝাইতে হবে, এক পর্যায়ে না বুঝলে মারতে হবে, এরকম বিষয়টা। তো সেমভাবে নাইট্রোজেন 2p3 অর্ধপূর্ণ থাকার কারণে কি হয় না, সে ইজিলি ইলেকট্রন ত্যাগ করতে চায় না, বা হচ্ছে সে আয়নে পরিণত হতে চায় না, তার বেশি পরিমাণে আয়নীকরণ শক্তি দরকার হবে। দ্যাটস ওয়াই নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন ইন আয়নীকরণ শক্তি বেস। আয়নীকরণ শক্তির বেসে অবশ্যই, মানে আয়নীকরণ শক্তিকে তুমি যদি কি তুলনা করতে চাও, অবশ্যই নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে বুঝতে পারছো? WXYZ একই রকম ধর্ম প্রদর্শন করে। WXYZ এগুলো কি তোমরা আগে আইডেন্টিফাই করো। WXY কি হবে, এগুলো আইডেন্টিফাই করো। লিথিয়ামের নিচে কি থাকে তো সবাই জানি, এটা হবে সোডিয়াম, আর এর নিচে হবে কি পটাশিয়াম, তাই না? তাহলে WXY বসে সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম হবে আর কি, তাই না? সোডিয়াম পটাশিয়াম আর এটা কি রুবিডিয়াম হবে। তাহলে এই তিনটার মধ্যে কি বলতে বলছে, এরা একই রকমের রুবিডিয়াম, এরা রুবিডিয়াম হবে। তাহলে হচ্ছে কি হবে, কি করতে হবে, এরা একই রকমের ধর্ম প্রদর্শন করে ব্যাখ্যা করতে হবে, বিক্রিয়া সহ বিশ্লেষণ করতে বলেছে। তার মানে কি করতে হবে, সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এই তিনটা কি, এই তিনটা হচ্ছে ক্ষার ধাতু। আর ক্ষার ধাতু কি কি করে, সমস্ত বিক্রিয়াগুলো তোমাদের বইয়ে আছে, বইয়ের একদম লাস্ট পয়েন্টে একই রকম বিক্রিয়া ধর্ম প্রদর্শন করে, ওই পয়েন্ট থেকেই এখানে তোমরা ক্ষার ধাতুর বিক্রিয়াগুলো এখানে তুলে দিবা সুন্দর মতো। এটাই হচ্ছে জাস্ট কাজ। আর যদি তোমরা দেখতে চাও কি করতে হয়, দেখো সোডিয়ামকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া করো কি উৎপন্ন হবে, সোডিয়াম অক্সাইড উৎপন্ন হবে, আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এভাবে করে সেম ভাবে ও কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই যে উৎপন্নটা করে
একই রকমের গ্যাস একই রকমের বিক্রিয়া করতেছে, তোমাকে প্রশ্ন এটাই চাইছে। বিক্রিয়া দেখানোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি একটা বিক্রিয়া দেখাইছি, বাকি দুটো বিক্রিয়া তুমি অবশ্যই দেখাবা। বুঝতে পারছো আশা করি আমি কি বলতেছি। আচ্ছা, এরই মধ্য দিয়ে আমাদের চতুর্থ অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল। আমরা আসি পঞ্চম অধ্যায়ে। ওকে, পঞ্চম অধ্যায়ের প্রথমে আমরা কিছু কি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমরা এখানে অনেকগুলো বন্ধন নিয়ে আলোচনা করব। তো তোমাদের পঞ্চম অধ্যায়টা জুনায়েদ স্যার পড়াইছিল, আশা করি তোমরা ভালো মতো বুঝছো। তো যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা, সামি স্যারকে জানাবা। আজকে আমরা বেসিক কনসেপ্ট অল্প স্বল্প দেখে সিকিউ সলভ করব, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো, ধাতু অধাতুর মধ্যে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কি গঠিত হয়? আয়নিক বন্ধন গঠিত হয়। অধাতু অধাতুর মধ্যে কি বন্ধন হলে কি হয়? যে ইলেকট্রন শেয়ার হয় তাদের মধ্যে এটা সমযোজী হয়। যে ইলেকট্রন শেয়ারটা হয় অধাতু অধাতুর মধ্যে, সেটার মাধ্যমে কি হয়? সমযোজী বন্ধন হয়। ঠিক আছে, অষ্টক 2 এর নিয়ম সম্পর্কে তোমরা পড়ছো, যোজ্যতা যোজনী পড়ছো। যোজ্যতা ইলেকট্রন মানে কি? সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন আছে। যোজনী ইলেকট্রন মানে কি? যোজনী মানে কি? যোজনী মানে হচ্ছে যতটা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে সে অষ্টকপূর্ণ হতে চায়, সেটাই বলে যোজনী। আর যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, এই তো সর্ববাহিরের কক্ষের ইলেকট্রন। আচ্ছা, এরপরে কাহিনী হচ্ছে কি, দেখো, যৌগমূলক সম্পর্কে অনেক আইডিয়া পাইছো। এখানে বিভিন্ন ধরনের যৌগমূলক আছে, দ্রবণীয়তা পরিবাহিত খুব ইম্পর্টেন্ট, আর হচ্ছে কি পোলার নন পোলার এরকম বিভিন্ন জিনিসপাতি নিয়ে এখানে তোমরা পড়ছিলা। আচ্ছা, প্রথমত সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে কোনটি? ব্রোমিন থাকে তরল অবস্থায়, এটা সবসময় মুখস্থ রাখবা, মনে রাখবা। বাকি দুইটা থাকে কি কঠিন, তাহলে 1 ও 2 হচ্ছে আনসার। এর অবস্থা নিচে কোন মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? সবাই জানো, ফেরাসের হচ্ছে +2 হয়, এফি এর কি হয়? আয়রনের +2 হয়, +3 হয়। পড়ছো না তোমরা? অবশ্যই পড়ার কথা। দেখো, কোনটি জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী? মুখস্থ একদম, NaCl, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, কোনটি জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী? আবার আসছে তুতে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এটা বোর্ডের এমসিকিউ ছিল, দিনাজপুর বোর্ড প্রতিষ্ঠা। দেখো, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। বিক্রিয়া দেওয়া আছে, এখানে লবণ তৈরি হয়েছে। এই লবণটা কি হবে তোমরা সবাই জানো, কপার সালফেট তৈরি হবে এখানের মধ্যে। তারপর হচ্ছে কি বি আর H2O। আর কি তৈরি হতে পারে? এখানে তোমার H2O তো তৈরি হয়েছেই, আবার বিটা কি? আচ্ছা, বি কি এটা হচ্ছে দরকার নেই, এখানে মনে হয় একটু মিস্টেক হয়েছে। যাই হোক, আমরা এমসিকিউ দেখি। বীজ গঠিতে না, বি তো লাগবেই, বি নিয়ে তো এমসিকিউটা করছে। ঝামেলা এখানে, বি সি সব তো একসাথে, কি আসলো এটা ঝামেলা। না, প্রশ্নে একটু ঘাবলা মনে হচ্ছে, যেহেতু হচ্ছে এখানের মধ্যে একটু বুঝতে পারছি। এটা তো চ্যাপ্টার 5 এমসিকিউ না, এটা তোমাদের হচ্ছে অ্যাসিড থেকে লবণ উৎপন্ন হবে, আবার একটা গ্যাস উৎপন্ন হবে, ওখান থেকে চলে এসেছে। যাই হোক, এটা যেহেতু একটু ইরিলিভেন্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমরা কি করতেছি, এটা প্রশ্নটা আপাতত স্কিপ করি। আমরা পরবর্তীতে প্রশ্ন যখন হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষার নিয়ে আলোচনা হবে তখন দেখা যাবে যদি থাকে। আচ্ছা, নিচের কোন মৌলটির যোজনী ইলেকট্রন এবং যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন একই? সবাই জানি আমরা, এটা হবে ক্যালসিয়াম। কেন বলছি? ক্যালসিয়াম 2টা ইলেকট্রন দান করতে পারে। আর যোজনী মানে হচ্ছে কতটা ইলেকট্রন দান করবে বা গ্রহণ করবে সেটাই। আর যোজনী ইলেকট্রন মানে সর্বশেষ শক্তি স্তর কটা ইলেকট্রন আছে। ক্যালসিয়ামে কিন্তু সর্বশেষ বহিস্থ স্তরে ঠিক 2টা ইলেকট্রনই আছে, বাইরে 2টা ইলেকট্রন আছে, আবার 2টা ইলেকট্রন দান করতে পারে, তার মানে 2টা সেম হয়ে গেছে না, এই জন্য বলতেছি ক্যালসিয়াম আনসার হবে। N2O5 যোগে N এর সুপ্ত যোজনী কত? N এর সুপ্ত যোজনী কত? এটা কি তোমরা সুপ্ত যোজনী নির্ণয় করা কি শিখছিলা ক্লাসের মধ্যে? কিভাবে নির্ণয় করতে হয়? খুবই কিন্তু ইজি, এটার ফর্মুলা তোমরা পড়ার কথা, যে সুপ্ত যোজনী ইকুয়ালস টু সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী
মাইনাস কি সক্রিয় যোজনী। ওকে, সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। কিভাবে কি করবা দেখো, তোমাদের নাইট্রোজেনের যোজনী তোমাদের বইয়ে আছে 3,5, তাহলে 5 হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, মানে এখানে কোন যোজনীটা কাজ করতেছে দেখে বুঝতেছো। AYBX ফরম্যাট অনুসারে যদি তুমি দেখো, এখানে তোমরা তো AYBX ফরম্যাট জানার কথা, চ্যাপ্টার যেহেতু পড়ছো বন্ধনের সময় জানছো যে AYBX ফরম্যাট যদি তোমরা জেনে থাকো, তাহলে দেখো যে নাইট্রোজেনের কিন্তু এখানে সক্রিয় 5ই আছে, তাহলে 5 হয় A এর X B এর Y, এই ফরম্যাট অনুসারে কিন্তু AYBXটা হয়। তাহলে A এর X B এর Y, সেই হিসাবে তোমার নাইট্রোজেনের কিন্তু 5 হয় সক্রিয় যোজনী, তাহলে একটা থেকে মাইনাস করলে 0 হয়, তোমার আনসার হচ্ছে কি A নাম্বার 0 হচ্ছে আনসার। আনসার কি হবে? A0 হচ্ছে আনসার। আশা করি এটা বুঝতে পারছো সবাই। ফসফেট, ফসফেট মানে কি বলো? PH4, তোমরা সবাই জানো ফসফেট মানে কি PH4, এটা কি হয় 3 মাইনাস হয়, কি হয় 3 মাইনাস, তাহলে বি হচ্ছে আনসার তোমাদের, বি হবে আনসার। তারপর কত এ যৌগটিতে সালফার সূত্রের জন্য কত? এ যৌগটি কি এটা হচ্ছে SO2, বোঝা যাচ্ছে। SO2 তে সালফারের সূত্রের জন্য কত? আবার সর্বোচ্চ থেকে কি করতে হবে? সক্রিয়টা বিয়োগ করতে হবে। সালফার, সালফারের মধ্যে তোমার যোজনী কত আছে? 4 আছে। সালফারের যোজনী কিন্তু 4 আছে। ওদিকে সালফারের সর্বোচ্চ হতে পারে 6, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে আসে 2, তাহলে 2 হচ্ছে আনসার। তুমি বলতে এখানে 4 গেম না স্যার, অক্সিজেনের তোমার যোজনী কত? 2, তাহলে 2টি অক্সিজেনের কত হবে? 4, তাহলে সালফারের কত? 4, সেই হিসেবে। আর ওদিকে টোটাল সর্বোচ্চ সালফার হতে পারে 6, তাহলে 6 থেকে 4 গেলে কত হয়? 2 হয়। আচ্ছা, তোমাদের যদি পরিবর্তনশীল যোজতা নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবা। আশা করি তোমরা সবাই বুঝতেছো, আমি এটা ধরে নিচ্ছি। আর না বুঝলে অবশ্যই তুমি কমেন্টে প্রশ্ন করবে। আচ্ছা, যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণুসমূহ যুক্ত থাকে তাকে কি বলে? রাসায়নিক বন্ধন বলে। এটা হচ্ছে একটা মূল বইয়ের প্রশ্ন, তাই না? মূল বইয়ের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যদিও আসতে পারে, এবং তোমাদের ক নাম্বারের প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু রাসায়নিক বন্ধন কাকে বলে বা কি আসতে পারে, বুঝছো? আমরা সৃজনশীলে চলে আসি। প্রথমত বলছে 1 নাম্বার সৃজনশীল পড়ো, যশোর বোর্ড 24-এর 1 নাম্বার সৃজনশীল কি বলছে পড়ো। এখানে আর মৌলটার একাধিক যোজনী প্রদর্শন যে করতেছে, আর মৌলটা সেটাকে দেখাতে বলছে। এখানে আর মৌলটা কি? CS2 দেওয়া আছে, তাহলে দেখে বোঝা যাচ্ছে সেখানে CS2 দেওয়া আছে, দেখে বোঝা যাচ্ছে আরটা হবে সালফার। তাহলে আর যদি সালফার হয়, সালফারের পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, এটা আমাকে দেখাইতে হবে। তাহলে প্রথমত আমি ইলেকট্রোবিন্যাস করি। 1s2 2s2 2s 3p6 2p6 3s2 3p4, isn't it? Yes, এটাই। তোমরা 2p6 পর্যন্ত লিখবা, এরপর 3s2 3px2 3px2 3py2 সরি 3py1 3pz1। এটা তো তোমরা অবশ্যই জানো যে p অরবিটাল 3টা, আরও p উপশক্তি স্তরটা 3টা অরবিটালে বিভক্ত, px py pz, আর ওখানের মধ্যে ইলেকট্রনগুলো এইভাবে থাকে। আমি তোমাদেরকে হুন্ডের নীতি পড়াইছিলাম না, মনে আছে? হুন্ডের নীতিতে বলছিলাম পিতে তো 3টা অরবিটাল থাকে, আমি বলছিলাম, আমার মনে আছে, কিন্তু তোমাদের মনে আছে কিনা একটু রিচেক করে দেখবা। দেখো পিতে কিন্তু 3টা অরবিটাল থাকে। এখন 3টা অরবিটাল যদি থাকে, তাহলে এখানে ইলেকট্রনগুলো প্রথমে কী করবে? একমুখী হয়ে প্রবেশ করবে। কিন্তু আমার ইলেকট্রন আছে পিতে কয়টা? 4টা। এই 4টা ইলেকট্রন যেহেতু আছে, তাহলে আরেকটা ইলেকট্রন এভাবে করে আসবে। তাহলে এখানে x, এখানে y, এখানে z, মানে এটা হচ্ছে px, এটা হচ্ছে py, এটা হচ্ছে pz। এই জন্য 3px2 3py1 3pz1 এইভাবে করে হয়েছে। বুঝা গেছে? এটা হচ্ছে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। দেখি বলো, তোমরা যোজনী পড়ছো, অবশ্যই জানো যোজনী কীভাবে ডিফাইন করতে হয়। ইলেকট্রন বিন্যাস থেকে কতটা অযুগ্ম ইলেকট্রন আছে সেখান থেকে ডিফাইন করতে হয়। কতটা অযুগ্ম ইলেকট্রন আছে, হোয়াট ডাজ ইট মিন? অযুগ্ম ইলেকট্রন, হোয়াট ডাজ ইট মিন? অযুগ্ম ইলেকট্রন মানে হচ্ছে যেগুলো জোড়া নাই, যুগ্ম মানে জোড়া, অযুগ্ম মানে বেজোড়, বা হচ্ছে কি জোড়া নাই, এমন যেসব ইলেকট্রনগুলা আছে, জোড়া নাই এমন ইলেকট্রন যেগুলো আছে সেগুলো হচ্ছে কি অযুগ্ম। তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? এই 2টা আছে। তাহলে এখানে যোজনী পেয়ে গেছি 2, তাহলে একবার পেয়ে গেছি যোজনী কত? 2। তোমরা পরীক্ষায় কিন্তু আমার অ্যারো দিয়ে 2 লিখে দিও না, ঠিক আছে? তোমরা একটু বাংলা ভাষায় লিখবা যে এখানে অযুগ্ম ইলেকট্রন আছে 2টা, তাই এটির যোজনী হবে 2। বোঝা গেছে? সেমভাবে সালফার
স্টার দিয়ে দেখাবা। স্টার মানে হচ্ছে উত্তেজিত অবস্থা। উত্তেজিত অবস্থা কি হয়, 1s2 2s2 2p6 3s2 ছিল, 3px2 ছিল না, 3py 3pz। এই 3 উত্তেজিত অবস্থা কি হয় জানো, সে আরো অযুগ্ন হতে চায়। এই x2টা x1 হয়ে যাবে, এটা y1 ছিল, ওদিকে 3dxy এর মধ্যে 1 ঢুকে যাবে। আমি তোমাকে বলছিলাম 3D অরবিটাল 5টা ভাগে বিভক্ত, xy yz zx, x স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার। তাহলে 3D তে ঢুকে গেছে, এখন অযুগ্ন কয়টা হয়ে গেছে, 4টা। তাহলে যোজনী 4 পেয়ে গেছো, 2 4 পেয়ে গেছো। এবার সালফার আরো উত্তেজিত করা সম্ভব, তাহলে ডাবল স্টার দিতে হবে এটাকে। তোমাকে কি দিতে হবে, স্টার দিয়ে উত্তেজিত অবস্থা বোঝায়। তাহলে ডাবল স্টার মানে আরো উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হয়ে কি করবে এখন, উত্তেজিত হয়ে তোমাকে মেরে ফেলবে নাকি। দেখো 2p6 এই 3s, এবার এখানে 3p যা ছিল লিখি, 3px1 3py1 3pz1 3dxy1 3dxy1। এখন 3dxy1 লেখার পরে আমার কি কোনো কাজ আছে, 3dxy1 দেখো তোমার এখানে 3s2 আছে না, এই 3s1 করে দিবা, আবার অযুগ্ন করে দিবা, এই একটা ইলেকট্রনটা পাঠাই দিবা এখানে 3dyz। এই xy1 ছিল, এটা হইবে 3dyz1 লিখে দিবা। তাহলে কয়টা হয়, এখন তুমি হিসাব করে দেখো, তোমার এখানে কিন্তু মোট 6টা অযুগ্ন ইলেকট্রন আছে। তাহলে 6 হচ্ছে তোমার নতুন যোজনী। তাহলে বোঝা গেছে, তার এখানে 2 4 6, তাহলে বোঝা গেছে। তাহলে এখানে 2 4 6 কিভাবে আসছে বোঝা গেছে। তাহলে সালফার যে পরিবর্তনশীল যোজনী দেখায়, কয়টা দেখায়, 3টা দেখায়, 2 4 6, এই 3টা যোজনী ইলেকট্রন, এই 3টা পরিবর্তনশীল যোজনী কে দেখায়, সালফার দেখায়। কি হইল এখানে, আচ্ছা এটা সালফার হচ্ছে, তাহলে 2 4 6 এরকম 3টা পরিবর্তনশীল যোজ্যতা দেখাতে পারে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমাদের বোর্ড পরীক্ষা বলো, স্কুলের পরীক্ষা বলো, মডেল টেস্ট বলো, সব পরীক্ষার জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট একটা সিকিউ হচ্ছে এই রাজশাহী বোর্ড 24-এ আসা প্রশ্নটা। বুঝে গেছে, ভালো মতো পাঠতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, একইভাবে কিন্তু এফইও তোমাদের ফেরাস যেটা আছে, এফই আয়রন, সেটাও কিন্তু তোমাদের পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করতেছে। আচ্ছা দেখি আমরা পরবর্তী প্রশ্ন। মৌলটি ডি এর সাথে বন্ধন গঠনে একাধিক যোজ্যতা প্রদর্শন করে। তাহলে তোমরা আগে প্রথমত কি করবা, এখানে ইনফরমেশন দেওয়া আছে, এ আর ডি বের করো। ইনফরমেশন দেওয়া আছে যেহেতু, এ আর ডি বের করো। চতুর্থ পর্যায়ে গ্রুপ 8 কি হবে, এ এর ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2p6 3p6 4s2 দিলে তো 2 নম্বর গ্রুপ হয়, কিন্তু আমার তো 8 নম্বর গ্রুপ। তাহলে কি করতে হবে, এরপর 3d6 এ যাবে, তাহলে 3d6 গেলে 8 নম্বর গ্রুপ হয়। কারণ তুমি জানো d প্লাস s করে তুমি হচ্ছে কি গ্রুপ নির্ণয় করো, d প্লাস s নির্ণয় করে তুমি কি করো, গ্রুপ নির্ণয় করো। তাহলে সেই হিসেবে তোমার ইলেকট্রন কয়টা হয়, সেই হিসেবে কিন্তু তোমার ইলেকট্রন হয় 26টা, তাই না। 26 হলে কি হয়, কিন্তু তাহলে আস্তে আস্তে তোমার হচ্ছে এফই বা হচ্ছে আয়রন। 2 নাম্বার পর্যায়ে 16 নাম্বার গ্রুপ, এটা সবাই জানে, এটা হবে অক্সিজেন। তোমরা হিসাব করে চাইলে বের করতে পারো, তোমরা হিসাব করে চাইলে বের করতে পারো, এটা হবে অবশ্যই অক্সিজেন হবে। তাহলে এফইও এর সাথে বন্ধন গঠনে একাধিক যোজ্যতা প্রদর্শন করে। হোয়াট ডাজ ইট মিন, এফই আর হচ্ছে ও, এই দুইটা মিলে কি কি ধরনের বন্ধন গঠন করতে পারে, অনেক ধরনের হতে পারে। এফইও হতে পারে, আবার Fe2O3ও হতে পারে। কেন, কারণ কি তোমাকে দেখাইতে হবে এফই এর পরিবর্তনশীল যোজ্যতা। এফই কি করে, এফই চাইলে 2টা ইলেকট্রন দান করতে পারে, Fe2+ হতে পারে, আবার চাইলে এফই কি করতে পারে, Fe3+ হতে পারে। তোমরা এটা জানো কি না, অবশ্যই জানো। Fe2+ যখন হয় তখন কি হয়, FeO গঠন হয়। Fe3+ যখন হয় তখন Fe2O3 গঠিত হয়, ঠিক না। কারণ কি, এফির যোজনী 2, অক্সিজেনের যোজনীয় 2, তাহলে AYBX অনুসারে FeY। এফির যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, AYBX অনুসারে Fe2O3। বিষয়টা কি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আচ্ছা, তাহলে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, এটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন দেখি।
আচ্ছা, পরবর্তী সৃজনশীল আমরা দেখি। কুমিল্লা বোর্ড 21-এ ওয়াই ও জেড দ্বারা দুটি ভিন্ন যৌগের মধ্যে অষ্টক নিয়ম মানলেও অপরটি মানে না কেন? ওয়াই ও জেডের মধ্যে দুটি ওয়াই ও জেড দ্বারা গঠিত দুটি ভিন্ন যৌগের মধ্যে একটি অষ্টকের নিয়ম মানলেও অপরটি মানতেছে না কেন? ওয়াই আর জেড দুইটাকে কি বের করতে হবে না আমাকে? আচ্ছা, ওয়াই কি, জেড কি? পারমাণবিক সংখ্যা ওয়াই 15 বলতেছে। 15 বললে সেটা কি হবে? ফসফরাস হবে। 15 বললে সেটা ফসফরাস হবে না? আচ্ছা, ফসফরাস, ফসফরাস, ওকে, এটা ফসফরাস হবে। এটা কি হবে? ক্লোরিন হবে। এখন বলতেছে দুটি যৌগের মধ্যে একটি অষ্টকের নিয়ম মানে। আচ্ছা দেখো, পি আর সিএল নিয়ে আসলে দুটো যৌগ হয়, কারণ ফসফরাসের হচ্ছে যোজনী 3ও হতে পারে 5ও হতে পারে। ফসফরাসের যোজনী কি হয়? 3ও হতে পারে 5ও হতে পারে। দ্যাটস ওয়াই দুই ধরনের আমরা কি পাই? যৌগ পাই। এদের মধ্যে দুই ধরনের সম্পর্ক পাই, একটা হচ্ছে PCl3, একটা হচ্ছে PCl5। কারণ কি? কারণ ক্লোরিনের তো যোজনী এক, ওর তো কিছু ইস্যু নেই। কিন্তু ফসফরাসের 3ও হতে পারে 5ও হতে পারে, দ্যাট PCl3 PCl5 দুটো হয়। কিন্তু বলা হচ্ছে একটাতে অষ্টক নিয়ম মানলে এটা মানতেছে না। কিভাবে? দেখো, ফসফরাস আর ক্লোরিনের মধ্যে শেয়ার। আমরা যদি এইভাবে করে দেখাতে চাই তাহলে দেখো, একটু ছোট করে দেখাই। ফসফরাস আমি তোমাকে শুধু সর্বশেষ শক্তি স্তরে দেখাচ্ছি, তোমরা পরীক্ষায় পুরা মৌলটা আঁকিও। ফসফরাসে সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন থাকে, 5টা। ক্লোরিন 3টা অ্যাড হবে, 3টার সাথে ওরা একটা একটা করে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে দেখি বলো তো, সর্বশেষ শক্তি স্তরে আমার এখন অষ্টক পূর্ণ হয়েছে কিনা? অষ্টক পূর্ণ হয়েছে 2টা, 4টা, 6টা, 8টা। তাহলে অষ্টক পূর্ণ হয়েছে। অষ্টক পূর্ণ হয়েছে। তাহলে এবার আমি দেখব PCl5 হয় কিনা। পি এখানে পিতে কয়টা ইলেকট্রন থাকে? 5টা। সর্বশেষ শক্তি স্তরে 5টা, সর্বশেষ শক্তি স্তরে 5টা। তাহলে ক্লোরিন 5টা অ্যাড হবে, ক্লোরিন 5টা, ক্লোরিন 5টা, 5টা অ্যাড হইলো, 5টা অ্যাড হইলো। 5টা যদি অ্যাড হয় তাহলে তুমি কয়টা ইলেকট্রন পাচ্ছ টোটাল? 10টা। 10টা ইলেকট্রন কি হচ্ছে? 10টা ইলেকট্রন শেয়ার হচ্ছে তাদের মধ্যে, 5টা 5টা করে শেয়ার হচ্ছে। তাহলে সর্বশেষ শক্তি স্তর এখন টোটাল কয়টা ইলেকট্রন হয়ে গেছে? 10টা। অষ্টকপূর্ণ হয়েছে? স্যার অষ্টকপূর্ণ হয়েছে। অষ্টকপূর্ণ হয় নাই, এটা অষ্টককে আরও বেশি ক্রস করে চলে গেছে। এই ধরনের ঘটনাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ। সেইমভাবে কিন্তু অষ্টক সংকোচনও হয় অনেক সময়। লাস্ট শক্তি স্তরে 8টা ফিল আপ হয় না। যেরকম একটা এক্সাম্পল যদি বলি তাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তোমরা একটু চেক করবা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কিন্তু কি হয়? অষ্টক সংকোচন হয়। আর এখানে মধ্যে কী হয়? এটাতে অষ্টক সম্প্রসারণ হয়। বোঝা গেছে? তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখি। PCl3 আর PCl5 এর কাহিনী বোঝা গেছে তো নাকি? PCl3 আর PCl5 এর কাহিনী, এটা হচ্ছে অষ্টক সংকোচন, এটা অন্য পার্ট। আচ্ছা, অন্য প্রশ্নের বাইরে বিষয়। ওয়াই ও জেড মৌল দ্বারা গঠিত যৌগটি উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। ওয়াই ও জেড। ওয়াই কি? সোডিয়ামের নিচে কে থাকে? পটাশিয়াম থাকে। তারপর জেড কে? সালফারের পাশে কে থাকে? ক্লোরিন থাকে। তাহলে তোমার গ নাম্বারে তাহলে গ নাম্বারে তোমার ওয়াই ও জেড মিলে কি আসবে? ক্যাসিয়াল আসবে। ক্যাসিয়াল কি একটা আয়নিক যৌগ। তাহলে তোমরা প্রথমে আগে আয়নিক যৌগের গঠনটা দেখা দিবা। আয়নিক যৌগের গঠনটা দেখা দিবা কিভাবে? কে কি করে একটা ইলেকট্রন ডোনেট করে? কে প্লাস হয়। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়? Cl মাইনাস হয়। এরকম করে তুমি হচ্ছে কি বাবা বিক্রিয়া দেখা দিলা, এবার সুন্দর মতো এই যে একটা গোল লাগবা, এই গোল্লা এঁকে এখান থেকে যে একটা ইলেকট্রন ডোনেট করে দিছে সেটা যে কে প্লাস হয়ে গেছে, ওখানে আরেকটা গোল্লা এঁকে দেখা দিবা সুন্দর মতো। তোমরা তো রাখতে পারো, আমি জানি। সেইভাবে ক্লোরিনেরটাও করবা, একটা ইলেকট্রন আসছে এটা দেখাবা, ঠিক আছে? এই আয়নিকটা দেখানোর পরে ব্যাখ্যা করতে হবে এবার কি উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। তাহলে তুমি কি বলবো? আয়নিক যৌগ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা, আয়নিক যৌগ কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা একে অপরের সাথে যুক্ত, যেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যার কারণে তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব কম থাকে, আন্তঃআণবিক আকর্ষণ বেশি থাকে, অনেক বেশি শক্তিশালী হয়। শক্তিশালী হলে তাদেরকে গলাতে আমার বেশি তাপমাত্রা প্রয়োজন, ফুটাতেও বেশি তাপমাত্রা প্রয়োজন, এই জন্য উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। বুঝা গেছে?
আশা করি বুঝছো। আচ্ছা, এক্স জেড ও কিউ কিউ অণুর মধ্যে বন্ধন কি একই রকমের হবে? এক্স জেড, এক্স কি লিথিয়াম, এক্স যদি লিথিয়াম হয় এক্স জেড বসে, তাহলে এক্স জেড, তাহলে জেড কি ক্লোরিন, তাহলে লিথিয়াম ক্লোরাইড হবে, তাই না? লিথিয়াম ক্লোরাইড, একটা হবে লিথিয়াম ক্লোরাইড আর একটা কিউ কিউ। কিউ কিউ মানে কি, এটা ক্লোরিন হলে এটা কি অক্সিজেন না? না সরি, অক্সিজেন কেন, এটা হচ্ছে ফ্লোরিন। আচ্ছা, তাহলে এটা হবে কি এফ টু। এফ টু আর লিথিয়াম ক্লোরাইড এদের মধ্যে তো পার্থক্য অবশ্যই আছে, তোমরা অবশ্যই জানো। লিথিয়াম ক্লোরাইড কি আয়নিক যৌগ, আর এফ টু কি, এফ টু হচ্ছে সমযোজী যৌগ, ঠিক আছে না? তাহলে আয়নিক আর সমযোজীর মধ্যে পার্থক্য তো অবশ্যই আছে, পার্থক্য যেহেতু আছে তাইলে অবশ্যই বন্ধন দুইটা কি হবে না, একই হবে না, বন্ধন দুইটা একই হবে না, বোঝা গেছে? আচ্ছা, ভিন্ন প্রকৃতি, একটা আয়নিক একটা সমযোজী, এটা ব্যাখ্যা করবা, হয়ে যাবে। ওকে, নেক্সট, বি ও সি দ্বারা গঠিত যৌগের গঠন প্রক্রিয়া। বি কি, বি তো ঠিক মতো আঁকা হয় নাই মনে হচ্ছে। বি ও সি দ্বারা গঠিত যৌগ, 2 8 10 18 সব ইলেকট্রন দিয়ে দিছে। এখন এখানে তো চিত্রেই সমস্যা আছে। আচ্ছা, এই প্রশ্নটা স্কিপ করো। কেন স্কিপ করবা এই প্রশ্নটা, কেন স্কিপ করবা? কারণ এই প্রশ্নের মধ্যে চিত্রগুলো সবগুলো হচ্ছে ইলেকট্রনে একটু ঝামেলা করে ফেলছে, যেন একটু ঝামেলা হচ্ছে, স্কিপ করো। আচ্ছা, এটাতে আসি আমরা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আইসোটোপ দিয়ে ম্যাথ। ডাব্লিউ ও ডি ধারা, ডাব্লিউ ও ডি ধারা গঠিত যৌগে চিত্র এঁকে মুক্ত জোর ও বন্ধন জোর ইলেকট্রন হিসাব করো। এটা তো তোমরা পারার কথা। ডাব্লিউ ও ডি দ্বারা বলছেন তো বন্ধন জোর। ডাব্লিউ এর 3টি আইসোটোপের পরিমাণ দেওয়া আছে। ডাব্লিউটি আবার হচ্ছে তৃতীয় পর্যায়ের হ্যালোজেন গ্রুপের মৌল। ডাব্লিউ হচ্ছে তৃতীয় পর্যায়ে হ্যালোজেন গ্রুপের মৌল। এখন তৃতীয় পর্যায়ে হ্যালোজেন গ্রুপের মৌল যেহেতু তুমি বুঝে গেছো, তৃতীয় পর্যায়ের হ্যালোজেন গ্রুপ মানে 17 নম্বর গ্রুপে আছে। হ্যালোজেন গ্রুপ মানে, হ্যালোজেন কোন গ্রুপে থাকে? হ্যালোজেন অবশ্যই 17 নম্বর গ্রুপে থাকে, তাই না? আচ্ছা, এটা বুঝে গেছো। আর এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে ডাব্লিউ ও ডি দ্বারা কি হবে? ডি মৌল যদি হ্যালোজেন হয় তৃতীয় পর্যায়ে, তাহলে তৃতীয় পর্যায়ে কে থাকে? দ্বিতীয় পর্যায়ে থাকে ফ্লোরিন। তৃতীয় পর্যায়ে কে থাকে? তৃতীয় পর্যায়ে এটা হবে ক্লোরিন হবে। তাহলে এটা যদি ক্লোরিন হয় তাহলে ওদিকে আমার কাছে আছে ডি, ডি তো পেয়ে গেছি। ডাব্লিউ, ডাব্লিউ এ 3টা আইসোটোপ দেওয়া আছে। এখন ডাব্লিউটা আমাকে আগে বের করতে হবে নাকি? ডাব্লিউ মৌলের আইসোটোপ দেওয়া আছে। ও, এটা 12 13 আর 14। তুমি জানো ডাব্লিউ কি হবে? তাহলে ডাব্লিউ অবশ্যই কার্বনই হবে। তাহলে কার্বন আর ক্লোরিন মিলে কি হয়? কার্বন আর ক্লোরিন মিলে CCl4 যৌগটা তৈরি হয়। এই CCl4 গঠিত যৌগটা যেটা আছে সেটা কি, CCl4 যে যৌগটা সেটাকে সমযোজী না আয়নিক? সমযোজী। এটা অবশ্যই সমযোজী হবে। এখন সমযোজী যদি হয়, মুক্ত জোড় বন্ধন জোড় কীভাবে হিসাব করে দেখাবো? আমরা একে নিব আগে। কার্বন, কার্বনের 2 আর 4, তাই না? 2 আর 4, তাহলে 4 মানে এদিকে 4টা ইলেকট্রন 4 দিকে দিচ্ছি আমি, 4টা ইলেকট্রন 4 দিকে দিচ্ছি। এবার 4টা ক্লোরিন 4 দিকে দিই, 4টা ক্লোরিন, 4টা ক্লোরিন, 4টা ক্লোরিন, 4টা ক্লোরিন। আচ্ছা, এই 4টা ক্লোরিনের জন্য 4টা ইলেকট্রন শেয়ার ওরা দিবে। তাহলে এই 4টা ইলেকট্রন শেয়ার আমি অন্য কালিতে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। 4টা ইলেকট্রন শেয়ার করবে, 4টা ইলেকট্রন শেয়ার যদি করে তাহলে আমার কী হয় বলো? 4টা ইলেকট্রন শেয়ার অন্য কালি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 4টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন শেয়ার করছে, তাহলে মোট 8টা ইলেকট্রন শেয়ার হয়েছে। এবার মুক্ত জোড় বন্ধন জোড় একদম ইজি, দেখেই বুঝতেছো। এখানে সমযোজী বন্ধন আসলে 4টা হয়েছে, কারণ 4 জোড়া ইলেকট্রন শেয়ার করছে। আর তুমি দেখে বুঝতেছো এখানে, আচ্ছা এগুলো তো কী ছিল? ক্লোরিন ছিল। তো ক্লোরিনের মধ্যে তো তোমার অবশ্যই এখানে একটা করে ইলেকট্রন চলে গেলেও আরও 6টা করে ইলেকট্রন আছে না? কারণ ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে। এই 6টা কিন্তু ইলেকট্রন অবশ্যই রয়ে গেছে, 6টা ইলেকট্রন অবশ্যই কী হয়ে গেছে? রয়ে গেছে। তাহলে তুমি এখন আমাকে বলো, এই ক্লোরিনের মধ্যে যদি 6টা করে থাকে, ও এখানেও তো 6টা রয়ে গেছে, তাহলে কয় জোড়া? এখানে আছে 3 জোড়া, 3 জোড়া, 3 জোড়া, 3 জোড়া, মোট 3 4 12 জোড়া। তাহলে
12 জোড়া ইলেকট্রন কি মুক্ত জোড় ইলেকট্রন, যদিও আমাদের বলা হচ্ছে 12 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, 12 জোড়া মুক্ত জোড়, অথবা বলতে পারি 12টি মুক্ত জোড় আছে। কেন 12টি মুক্ত জোড়? কারণ নামের মধ্যে কিন্তু মুক্ত জোড় আছে, তাই আমাকে এই ভাষাটা এইভাবে না লেখা, এইভাবে লেখা উচিত। নামের মধ্যে যেহেতু মুক্ত জোড় আছে, তাহলে 12টি মুক্ত জোড়, 12টি মুক্ত জোড় ইলেকট্রন বা 12টি মুক্ত জোড় বলতে পারি শুধুমাত্র আমরা। তারপর 12টি মুক্ত জোড় বলতে পারি আমরা। তারপর আচ্ছা, বন্ধন জোড়, 4টা বন্ধন জোড় আছে। কয়টা বন্ধন জোড় আছে? 4টা বন্ধন, কারণ 4 জায়গায় শেয়ার আছে। তুমি একটু ভালো মতো দেখো কয় জায়গায় শেয়ার আছে, 4 জায়গায় আছে। তাহলে মুক্ত জোড় কয়টা? লেখা লেখা সুন্দর না, 12টা মুক্ত জোড় আছে, 12টা এখানে মুক্ত জোড় আছে, তাই না? আচ্ছা, মুক্ত জোড় যদি 12টা হয়, 12টা ইলেকট্রন মুক্ত জোড় না, মুক্ত ইলেকট্রন করতে আসলে কয়টা? 24টা। মুক্ত জোড় ইলেকট্রন 24টা, মুক্ত জোড় 12টা, বন্ধন জোড় 4টা, কিন্তু বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? 8টা। কয়টা? 8টা। যাই হোক, কেমনে? এত কেমনে আর বললাম নাই, এতক্ষণে বুঝে যাওয়ার কথা। 2টা, 4টা, 6টা, 8টা, এগুলো বন্ধনের মধ্যে আছে, তাই 4টা বন্ধন, 8টা ইলেকট্রন আছে। বাট বন্ধন জোর কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা জোর। আর এদিকে 3টা, 6টা, 9টা, 12টা, 12টা জোর আছে। তাহলে বুঝে গেছো কীভাবে হিসাব করছি? এইভাবে তোমাদেরকে পরীক্ষায় শুধুমাত্র চিত্রকে হিসাব করে বুঝে দিতে হবে। আচ্ছা, এরপর আসে আমাদের অধ্যায় 6। অধ্যায় 6 যেটা সব স্কুলে নাই, বাট কিছু কিছু স্পেসিফিক কিছু স্কুলে, যেমন নবম শ্রেণীর খাস স্কুল আছে, আবার 10ম শ্রেণীর ক্ষেত্রে যদি বলি, তাহলে তো সবার জন্য প্রিটেস্টে অলমোস্ট এটা থাকবে। একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, কেমিস্ট্রি সবচেয়ে মজার চ্যাপ্টার বলতে পারো। এটা তুমি 10-10 একদম আরামসে পেয়ে যাবা, কারণ সবগুলো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার খুব ইজিলি পারা যায়। ঠিক আছে, শুরুতে আমরা চলে আসি কনসেপ্টে। মোল, হোয়াট ইজ মোল? দেখো, তুমি যেমন কলা কিনতে যাও, তুমি কি 1 কেজি কলা কিনো? না, তুমি কিনো 1 ডজন কলা। ডিম কিনতে গেলে কি 1 কেজি কিনো? না, 1 হালি বা 1 জোড়া বা হচ্ছে 1 ডজন। তার মানে প্রতিটা জিনিস মাপার একটা সিস্টেম আছে। চাল কেউ তোমাকে হচ্ছে 1 হালি দেয় না, চাল তোমাকে 1 কেজি দেয়। তোমাকে কেউ আপেল কেউ হচ্ছে কি দেয় না, পিস হিসেবে কেউ কেউ দিতে পারে, কিন্তু আপেল সাধারণত বিক্রি হয় কি কেজি হিসাবে। সেমভাবে কেমিস্ট্রিতে তোমার পদার্থের পরিমাপের একটা একক হচ্ছে কি মোল। এটা হবে অধ্যায় 6, একটু ভুল আছে, এটা হবে অধ্যায় 6। আচ্ছা দেখো, তাহলে রাসায়নিক পদার্থ পরিমাপের একক হচ্ছে কি মোল। তো 1 মোল দিয়ে তুমি আসলে কি বুঝাতে পারো? এই গ্রাম এককে প্রকাশ করলে, পদার্থের পারমাণবিক বা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে সেটাকে আমরা কি বলি? 1 মোল বলি। মানে পর্যায় সারণীতে আমরা যে কি বিভিন্ন পদার্থের পারমাণবিক ভর পাই, ওটাকে আমরা আসলে 1 মোল বলি। কি বলি? 1 মোল বলি। আচ্ছা দেখো, অ্যাভোগাড্রোর সংখ্যা তোমরা জানো মুখস্থ, 6.02 10⁻23। আর মোলার আয়তন জানো, 1 মোল মানে 22.4 লিটার। মোলারিটি মানে হচ্ছে কি ঘনমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা মোলারিটি বলে। ফর্মুলা তো খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানোই। প্রমাণ দ্রবণ মানে যে দ্রবণের ঘনমাত্রা তুমি জানো, এরকম কিছু নির্দিষ্ট আছে, মোলার, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার। অ্যানালার মানে হচ্ছে যেটা 99.9% শুদ্ধ, 99.9% বিশুদ্ধ। আর লিমিটিং বিক্রিয়ক মানে কি? রাসায়নিক বিক্রিয়ায় যেই বিক্রিয়কটা সবার আগে শেষ হয়ে যায় সেটাকে রাসায়নিক বিক্রিয়া বলে। মাথা খারাপ হয়ে গেছে। রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কটা সবার আগে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। কি বলে? লিমিটিং বিক্রিয়ক বলে। ঠিক আছে, আচ্ছা, তো লিমিটিং বিক্রিয়ক মানে কি? কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যাবে। মানে তুমি শরবত বানানোর জন্য চিনি নিছো আর নিছো পানি নিছো, তোমার এই 2টা বিক্রিয়কের মধ্যে যে কোনো একটা ধরো আগে শেষ হয়ে যাবে। তোমার কাছে 1 টাঙ্কি পানি আছে, 1 টাঙ্কি চিনি আছে, তুমি ওখান থেকে নিয়ে গ্লাসে একটা গ্লাস নিছো, গ্লাসের মধ্যে শরবত বানাচ্ছ, আর এগুলো একটা জগে ঢেলে দিচ্ছ। শরবত বানানো শেষ, শরবতগুলো নিয়ে জগে ঢেলে দিচ্ছ। এইভাবে তুমি যখন টাঙ্কি থেকে পানি নিচ্ছ আর 1 টাঙ্কি থেকে চিনি নিচ্ছ, ইউজ করতে করতে এক পর্যায়ে দেখবা তোমার চিনি রয়ে গেছে, টাঙ্কির পানি শেষ। তার মানে টাঙ্কির পানি আগে শেষ হয়ে গেছে না? সেমভাবে টাঙ্কির পানিকে আমি এখন বলতে পারি কি একটা লিমিটিং বিক্রিয়ক। লিমিট কথাটা কি? সীমাবদ্ধতা, তাই না? লিমিটেশনস বলি না আমরা, ওই লিমিট যেটা লিমিট করা থাকে কোনো বিক্রিয়ায় সেটাকে লিমিটিং বিক্রিয়ক বলি, যেটা আগে শেষ হয়ে যাবে। দেখো, আদর্শ তাপমাত্রা চাপে 60 গ্রাম SO2 এর আয়তন কত? আমরা অলরেডি এখন কিসে চলে আসছি? আমরা এখন ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারে চলে আসছি। এটা হচ্ছে অধ্যায় 6। অধ্যায় 6-এর যে ম্যাথমেটিক্যাল, এগুলো করার জন্য কিন্তু অধ্যায় 6-এর ম্যাথমেটিক্যালগুলো করার জন্য কিন্তু তোমাকে সবসময় ক্যালকুলেটার লাগবে। আমি তাই ক্যালকুলেটার আনতে গেছি, এই তো পেয়ে গেছি। আদর্শ তাপমাত্রা ও চাপ, দ্যাট মিনস STP। আদর্শ তাপমাত্রা ও চাপ মানে কি? STP। তাহলে STP-তে
1 মোলের ভর কত, 1 মোলের আয়তন কত থাকে 22.4 লিটার। তার মানে তোমার এখন 60 গ্রামটা কত মোল সেটা জানতে হবে। তুমি জানো যে SO2 এর আণবিক ভর কত, সালফার 32, 16 গুণ 2 তাহলে আসে কত 64। তাহলে 64 গ্রাম যদি হয় 22.4 লিটার, তাহলে হচ্ছে 60 গ্রাম কতটুকু হবে এটা তোমার জানতে হবে, তাই না? জানতে হবে কি না? অবশ্যই জানতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করো, কীভাবে করবা? 60/64, তাহলে আমার আস্তে আস্তে এটা হচ্ছে 64 গ্রাম সমান 22.4 লিটার। আমি জাস্ট রাফের জন্য লিখতেছি। আর 60 গ্রামের জন্য কতটুকু হবে ক্যালকুলেটর দিয়ে তোমরা ম্যাথ করো। 22.4 লিটার, 4 আসে কত 21 লিটার আসতেছে। তাহলে 21 লিটার কোনটা? এ হচ্ছে আমাদের আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো আমি কি করছি, কোডিং কিছু না। আচ্ছা কোথায় গেল? 2 নম্বর সিকিউ, ওকে। আচ্ছা এখানে একটা সমস্যা হয়েছে না, আমাদের এই প্রশ্নটা কি একটু শিফট হয়ে গেছে। মোটামুটি এটা কোথা থেকে আসছে এই প্রশ্নটা? আচ্ছা সমস্যা নাই, এটা একটু ইন্টারচেঞ্জ হয়ে গেছে নাকি, একটু ঠিক করি, 1 মিনিট দাঁড়াও। এই প্রশ্নটা এখানে থাকবে সম্ভবত, এই প্রশ্নটা হ্যাঁ এখানে থাকবে। Fe2O3 আর FeO যেটা পড়ছিলাম আমরা সেখানে। তো আমরা আমাদের আগের পড়ায় যাই। আমরা এখানে বলছিলাম একটি যৌগের স্থূল সংকেত এটা, আণবিক ভর এটা। আণবিক সংকেত কীভাবে করবা? সিস্টেম কি বলো তো? আণবিক সংকেত বের করার সিস্টেম কি? স্থূল সংকেত এটার সাথে একটা n বসবে। এই n এর মান কেমনে বের করতে হয়? n এর মান বের করতে হয় আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। স্থূল সংকেতের ভর কত? CH2O, তাহলে 12 প্লাস 1 ইন্টু 2 প্লাস 16, তাহলে কত হবে? 12 16 কত? 12 2 কত? 14, 14 16 কত? 30। 30 বসায় দাও সুন্দর মতো করে, 30 বসায় দাও, তাহলে কত হয়? এই কোথায় কি 30 বসাচ্ছি, মানে নিচে হবে এটা হবে 30, তাহলে 180/30 কত? 6। তাহলে এই জায়গায় n এর ভ্যালু কত হবে? 6 হবে। n এর ভ্যালু যদি 6 হয় তাহলে C6H12O6, C6H12O6 বি হচ্ছে আনসার তোমাদের। ম্যাথটা কি বুঝতে পারছো সবাই? ম্যাথটা তো সবাই বুঝতে পারার কথা। নেক্সটে কি বলছে? মোলারিটির শর্ত কি? নির্দিষ্ট তাপমাত্রা অবশ্যই, নির্দিষ্ট চাপ না, একটা দ্রবণ। ওকে, তাহলে 1 ও 3 হচ্ছে তোমাদের আনসার। এটা হচ্ছে ডিরেক্ট সংজ্ঞা থেকে। সোডিয়াম কার্বনেটের সেমিমোলার দ্রবণের দ্রব্যভর কত? সেমিমোলার মানে কত? 0.5 মোলার, ঠিক আছে না? আচ্ছা সোডিয়াম কার্বনেট মানে কি? অবশ্যই তোমাকে সংকেতগুলো ভালো পারতে হবে। Na2CO3। সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে, কই গেল সোডিয়াম কার্বনেট, এটা লাগবে না। আচ্ছা সোডিয়াম কার্বনেট হচ্ছে Na2CO3। আর সোডিয়াম বাইকার্বনেট বললে কি হবে? সোডিয়াম বাইকার্বনেট বললে হবে NaHCO3। এটা জেনে রাখবা, NaHCO3। ওকে, সোডিয়াম কার্বনেটকে বলা হয় কাপড় কাঁচার সোডা, এটাও জেনে রাখতে হবে। কাপড় কাঁচার সোডা, কাপড় কাঁচা সোডা। আর সোডিয়াম বাইকার্বনেটকে বলা হয় বেকিং সোডা। কাপড় কাঁচা সোডা তো বুঝছো, কাপড় কাচার জন্য। বেকিং সোডা কোথায় ইউজ করা হয়? বেক করার জন্য। মানে হচ্ছে কি, আমরা যে কেক বানাই না, ওই কেকের মধ্যে কিন্তু বেকিং সোডা লাগে। বেকিং সোডা কিন্তু এটাই, ঠিক আছে? আবার বিভিন্ন খাবার কিন্তু সিদ্ধ করার জন্য বা একটু নরম করার জন্য দ্রুত বেকিং সোডা ইউজ করা হয়, বুঝতে পারছো? আচ্ছা আমার এখন ম্যাথ হচ্ছে কি Na2CO3 নিয়ে, আমরা ওটাতে যাই। কার্বন ভর বের করতে হচ্ছে, দ্রব্যের ভর। তার দ্রব্যের ভর W = SMB/1000। তাহলে এখানে মান বসাও 0.5। আর Na2CO3 হচ্ছে 106। এগুলো আমার মুখস্থ আছে, তোমাদের একদিন মুখস্থ হয়ে যাবে করতে করতে। পরিমাণ দেওয়া আছে কি না? সেমিমোলার দ্রবণের দ্রবের ভর কত? কিন্তু কোনো পরিমাণ তো দেয় নাই। পরিমাণ না দিলে কীভাবে হবে? 1 লিটার ধরে করতে হবে, যেহেতু নর্মালি দ্রবণ দিচ্ছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা 1000 ml ধরবা, আর একে 1000 দিতে এমনি সূত্রে ভাগ করতেই হবে। 1000 ml মানে 1 লিটার আর কি। তাহলে ক্যালকুলেশন করে আসবে কত? 53 আসবে। 53 আসলে 53 গ্রাম, এটাই অ্যান্সার। ওকে নেক্সট। 10 গ্রাম ম্যাগনেসিয়াম সম্পূর্ণ দহনের জন্য কি পরিমাণ অক্সিজেন লাগবে? সব ম্যাথ। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে হচ্ছে 2 mg সমতা করতে হবে।
সমতা করতে হলে আমাকে 2 mgও দিতে হবে, এখানে 2 দিতে হবে, তাই না? এবার আমাকে বলো 10 গ্রাম ম্যাগনেসিয়াম দহনের জন্য কি পরিমাণ অক্সিজেন লাগবে। দেখো এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম মানে হচ্ছে কত 24, তাহলে 48 হবে, 2 দেওয়া আছে 32, তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য আমার লাগবে 32 গ্রাম অক্সিজেন। তাইলে আমার কতটুকু, তাইলে আমার হচ্ছে 10 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য আমার কতটুকু লাগবে। তোমরা ক্যালকুলেশন করো, আমিও ক্যালকুলেশন করি। স্যার আসছে যে 6.67, তাহলে হচ্ছে বি নাম্বার হচ্ছে আনসার। ওকে, 27 গ্রাম পানিতে কত মোল পানি আছে? 18 গ্রামের মধ্যে আছে কিন্তু 1 মোল পানি। তোমরা অবশ্যই জানো যেহেতু H2O কে মোল, H2O যদি আণবিক ভর হিসাব করো তোমরা পাবা, H2O যদি আণবিক ভর হিসাব করো তাহলে তোমরা পাবা কিন্তু 18 গ্রাম। তাহলে 27 গ্রামের জন্য কত হবে? 27 গ্রামের জন্য কতটুকু হবে? পুরাই ঐকিক নিয়মের ম্যাথ সব। 27 গ্রামের জন্য কতটুকু হবে? 18, 27 ভাগ 18, তাহলে হয় হচ্ছে 1.5 মোল। তারপর 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া সম্পন্ন করবে? আবার আগের কাহিনী, ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, তাহলে হবে 2CaO, সমতা করতে হবে, 2Ca দিতে হবে। তাহলে এখানে ক্যালসিয়াম হচ্ছে যে 40 দুগুণ 80 গ্রাম, 80 গ্রাম এখানে হচ্ছে 32 গ্রাম। তাহলে কি হবে? 80 গ্রাম বিক্রিয়া করে 32 গ্রামের সাথে 10 গ্রাম বিক্রিয়া করবে কত গ্রামের সাথে? তাহলে তোমরা নিজে নিজে করো, পজ করে দিয়ে করতে পারো। আমি ক্যালকুলেশন করে পাইছি 4। তারপর এক্স যোগ ওয়াই যোগ। আচ্ছা, এই ওয়াই যোগের দিকে তাকানোর দরকার নেই, ওয়াই যোগটা হচ্ছে কি তোমার জন্য পুরাই কি হলো এটা? আচ্ছা, ওয়াই যোগ হচ্ছে তোমার জন্য পুরো অপ্রয়োজনীয়, সেটা উল্টাপাল্টা আসে কি জানি না। এক্স যোগ ওয়াই যোগ তোমার দেখতে হবে না, পুরাই উল্টাপাল্টা। আচ্ছা, ওয়াই যোগ পুরোটা উল্টাপাল্টা লাগবে না। দেখো এখানে দেখো, এক্সের 2 মোল, এক্সের 2 মোল, উল্টাপাল্টা ফ্রিজে যাচ্ছে কেন? আচ্ছা, ওয়াই যোগ লাগবে না বললাম। তারপর দেখো এক্সের 2 মোল, এক্সের 2 মোল কত গ্রাম? এক্স কি জিনিস সেটাই জানো না নাকি? এক্স হচ্ছে বেনজিন, দেখে বুঝতেছো এক্স হচ্ছে বেনজিন। বেনজিন জানতে হলে তোমাকে চ্যাপ্টার 11 জানতে হবে নাকি? যারা ক্লাস 9-এ আসো তারা তো অবশ্যই বেনজিন সম্পর্কে কোনো আইডিয়া নেই। বেনজিন হচ্ছে ক্লাস 9-এ দেখবা না, ক্লাস 10-এই দেখবা, চ্যাপ্টার 11-এ। দেখো বেনজিনের কি বলছে, বেনজিনের 2 মোল কত গ্রাম। আচ্ছা, বেনজিনের সংকেত কি? এখানে 6টা কার্বন আছে, তাহলে C6H6, তাহলে হচ্ছে কি বেনজিনের 1 মোল যদি হয় তাহলে তুমি কি হিসাব করো, পারমাণবিক ভর 12 × 6, মানে আণবিক ভর হিসাব করো 1 × 6, 6 × 72, এটা হবে কি 78। 78 যদি 1 মোল হয় তাহলে 2 মোল কত হবে? 78 দুগুণ কত? 78 দুগুণ 156, তাহলে 156 গ্রাম আনসার। দ্যাটস ইট। এরপর বিকারে 100 ml 0.5 m 0.5 m NaOH, NaOH আছে। উদ্দীপকের দ্রবণে NaOH এর পরিমাণ কত? কিভাবে করতে হবে? W = SmB/1000। তাহলে S বসাও, S বসাও, তাহলে M বসাও, M কত হবে? 40। V বসাও, V কত হবে? B হবে হচ্ছে 100 SmB/1000, তার মান বসাও 0.5 × 40 × 100, 100 / 1000, তাহলে হচ্ছে কত? 2 গ্রাম আসতেছে। তাহলে 2 গ্রাম করে যাচ্ছে, এই 2 গ্রাম। দ্যাট ইজ দ্য আনসার। কথা কি বোঝা গেছে? আসো আমরা সৃজনশীল প্র্যাকটিস করা শুরু করি। প্রথমত হচ্ছে আমাদের প্রথম সৃজনশীলের কি পরিমাণ, গ নম্বরে বলছে কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড COH2 ব্যবহার করলে 250 গ্রাম A উৎপন্ন হবে। আচ্ছা, এটা কি? এই বিক্রিয়া তোমরা কি জানো কি না? এই বিক্রিয়া কি তৈরি হবে? CaOCl তৈরি হবে। এটা কি? ব্লিচিং পাউডার। CaOCl বা ব্লিচিং পাউডার তৈরি হবে, ঠিক আছে? এই ব্লিচিং পাউডার উৎপন্ন হবে 250 গ্রাম কি পরিমাণ এটা ব্যবহার করলে। তোমরা সবাই জানো কীভাবে করতে হবে। এটার জন্য আগে আমাকে বিক্রিয়াটার পারমাণবিক ভরগুলো বের করতে হবে। তো আমরা এখানে না করে আমরা হচ্ছে নতুন পেজে করি। দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন দিলে এখানে তাপমাত্রা থাকবে, তাপমাত্রা থাকবে 40 ডিগ্রির মতো। তারপর হচ্ছে ক্যালসিয়াম OCl প্লাস কী হবে? প্লাস H2O নাকি? প্লাস H2O প্লাস, হ্যাঁ প্লাস H2O প্লাস পানি থাকবে H2O। তারপর কি হবে?
প্লাস পানি থাকবে H2O। কীভাবে করবা? এটার জন্য আমাকে কি করতে হবে? আগে পারমাণবিক ভর হিসাব করতে হবে। তাহলে 40, আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতেছি, তোমরা হিসাব করা শুরু করো। 27, এটা হয় 74, এটা আস্তে আস্তে 74, এটা আসবে 127, তোমাদের কত আসে একটু হিসাব করে দেখিও। এটা আসবে 127, ওকে। তাহলে দেখো 74 গ্রাম আর 127 গ্রাম, তাহলে আমার প্রশ্ন বলছে কি 250 গ্রাম বানাইতে হলে কতটুকু এটা লাগবে, তাই 127 গ্রাম বানাইতে লাগতেছে কত? 74 গ্রাম। আমি শর্টকাটে দেখাচ্ছি গ্রাম। তাহলে 250 গ্রাম বানাইতে হলে আমার লাগতেছে 74 ডিভাইডেড বাই 127 ইন্টু 250, বুঝতে পারছো? 74 to 250 ডিভাইডেড বাই 127, তাহলে আসে 145.67 গ্রাম, অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার। ওকে, দ্যাট ইজ দ্য আনসার। আশা করি বুঝতে পারছো। জাস্ট একদম সিম্পল বেসিক, চ্যাপ্টার 6-এর একদম সিম্পল বেসিক থেকে আসছে। হাইড্রোকার্বন যৌগে কার্বন আছে শতকরা 40 ভাগ, 40%। আণবিক ভর দেওয়া আছে 30। হাইড্রোকার্বনটির আণবিক সংকেত নির্ণয় করতে বসে। আচ্ছা, হাইড্রোকার্বন মানে বুঝো যেখানে হাইড্রোজেন আর কার্বন দুটো থাকবে। তাহলে কার্বন যে 40% হয়, কার্বন যে 40% হয়, তোমার হাইড্রোজেন হবে কতটুকু? 60% হবে অবশ্যই, তাই না? এটা আমরা সবাই জানি। এরপর কীভাবে করতে হয় বাকি প্রসেস তোমরা অবশ্যই জানো, একদম সহজ প্রসেস। প্রথমত কি করতে হয়? মৌলগুলোকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করে পাই, এই কথাটা কিন্তু লিখতে হবে, আমি এখন লিখতেছি না। 40 ডিভাইড বাই 12, ওদিকে হাইড্রোজেন 60 ডিভাইডেড বাই 1, তাহলে এটা আসবে কত? এটা আসবে 60, আর কার্বন কত আসবে? 40 ডিভাইড বাই 12, তাহলে আসবে 3.33। এরপর কী করতে হয় মনে আছে? প্রাপ্ত ভাগফল দ্বয়কে তাদের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করে পায়, এই কথাটাও কিন্তু পরীক্ষা লিখতে হবে, কিন্তু আমি লিখতেছি না। আচ্ছা, তাহলে কী হবে? 3.33 ডিভাইড বাই 3.33, এটা আসবে কত? 1। আর হাইড্রোজেনে এটা কত আসবে? 60 ডিভাইডেড বাই 3.33 আসবে, তাহলে কত হয়? 60 ডিভাইড বাই 3.33, ও এটা তো অনেক বড় চলে আসে। 40 ভাগ নাকি 80 ভাগ, এটাই তো সবচেয়ে সন্দেহজনক মনে হচ্ছে। বুঝতে পারছি, এটা নিয়ে ঝামেলা লাগাই দিছে। এটা অ্যাকচুয়ালি হবে এটা 40 না, এটা 80, ইংলিশে লিখছে, বুঝতে পারছো? তাহলে ইংলিশে যদি হয় তাহলে এটা হয়ে যাবে কত? 80 ভাগ। এটা হবে 80%, এটা হবে 20%। এটা কি হবে? এটা হবে 20%। এটাও এটাও এটা হবে 80%, এটা হবে কত? 20%। তাহলে এগুলো সব ভুলভাল লিখছি, আর সমস্ত হবে। আচ্ছা দেখো, তাহলে কি হচ্ছে? এটা 80% হলে 80 ভাগ 12% দিলে আসে 6.67, 6.67। 20/1 তো 20%ই হবে, 20 মানে 20ই আসবে ভাগফল, তাই না? 20ই আসবে ভাগফল। তাহলে এখানে 6.67কে তুমি হচ্ছে 6.67 দিয়ে ভাগ করতে হবে, কারণ বলছিলাম ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে 20 যেটা আছে সেটাও 6.67 দিয়ে ভাগ করতে হবে, ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা আসবে, এটা হাইড্রোজেনে এটা আসবে 20 দিয়ে 6.67কে ভাগ করলে 3 আসবে আনসার। তাহলে কী করতে হবে? তাহলে এখানে 3 আসবে। তাহলে এরপর তুমি জানো কি করতে হয়, স্থূল সংকেত পেয়ে যাও। স্থূল সংকেত পেয়ে গেছো, CH3 পেয়ে গেছো, কিন্তু আণবিক সংকেত কি হবে? আণবিক সংকেত হচ্ছে CH3 হোল n, তাই না? এই n সমান কি হবে? আণবিক ভর 30 দেওয়া ছিল, এটা ডিভাইড বাই স্থূল সংকেতের ভর, তাহলে স্থূল সংকেতের ভর হচ্ছে 1 × 3, তাহলে আসবে কত? 2 আসবে। তাহলে এখানে মান বসে দাও, তাহলে CH3 হোল 2 যদি বসে দাও তাহলে C2H6 আসতেছে। কথা কি বোঝা গেছে? এই প্রসেস তো অলরেডি একবার মনে হয় দেখাইছি না? অলরেডি একবার দেখানো হয়েছে, এটা বুঝতে পারছো আশা করি। এটা কি পারবা না? আমি জানি একই ওয়েতে তোমরা এটাও পারবা। এটা তাহলে তোমরা নিজেদের জন্য রেখে দিচ্ছি। তাহলে কি বলবো? এটা যে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ডু ইট ইয়োরসেলফ। এটা তোমরা নিজেরাই পারবা বলে আমি আশাবাদী। যদি তাও কেউ না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, স্যার এটা পারিনি, কিন্তু পারবা বলে আমি জানি, কারণ হুবহু আগের ম্যাথ। 1 নম্বর উৎপাদ কি? CS2। তাহলে CS2 এর কি বলতেছে?
একটি অণুর ভর বের করতে বলতেছে। তাহলে কার্বন সালফারের আগে বের করতে হবে ভর, 12 প্লাস সালফার কত, সালফার হচ্ছে 32 গুণ 2 কত আসে দেখো, 12 প্লাস কত আসে 76, তাহলে হচ্ছে 76 গ্রাম আসতেছে। তাহলে তোমাকে কি বলছে, একটি অণুর ভর বের করতে বলছে। তাহলে তোমার জানো যে 1 মোলের মধ্যে কত ভর থাকে, কত অণু থাকে, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এতটি অণুর ভর, এতটি অণুর ভর কত হবে, এতটি অণুর ভর কত হবে, এতটি অণুর ভর 76 গ্রাম। সুতরাং কতটি, একটি অণুর ভর বের করতে হবে, একটি অণুর ভর কত হচ্ছে 76 ডিভাইডেড বাই কনস্ট্যান্ট লাগবে না, কোন কনস্ট্যান্ট হবে, 6.023 ইন্টু 10 পাওয়ার 23, 10 টু দি পাওয়ার 23 বসাও, তাহলে বসালে কত হয়, 23 বসালে 1.26 ইন্টু 10 ইনভার্স অফ 22 গ্রাম হয়। ঠিক আছে, 10 ইনভার্স অফ 22 গ্রাম হয়। আচ্ছা, এতটুকুর পরে আমরা পরবর্তী সিকিউতে যেতে পারি। পরবর্তী সিকিউ দেখার আগে আমরা একটু ধরো আমরা একটু স্কোর দেখে আসি। নরওয়ের সাথে আইভরি কোস্টের খেলা চলতেছে। আমি যখন তোমাদের এটা শ্যুট করতেছি তখন অলরেডি 93 মিনিট হয়ে গেছে। নরওয়ে 2টা গোল দিছে, আইভরি কোস্ট 1টা। ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, কেন তো বুঝছো, কারণ এই ম্যাচে যে জিতবে সে কিন্তু কি ব্রাজিলের অপোনেন্ট হবে রাউন্ড অফ 16-এ। খুব টেনশন তাই না। আচ্ছা, আমরা আসি আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। আচ্ছা, ওকে, প্রথমত বলছে 1 নম্বর পাত্রের দ্রবের মোট পরমাণু সংখ্যা। 1 নম্বর পাত্রের দ্রবে 1 নম্বর পাত্রে কি আছে, এটা আছে। আচ্ছা, এখান থেকে আমাকে এটা হলো লম্বা কাজ। প্রথমত এটা ভর বের করতে হবে, W = SMB/1000। তাহলে করলে কি হয়, 0.25 106 ইন্টু 500 ml ডিভাইডেড বাই 1000 বসাও। 0.25 ইন্টু 106 ইন্টু 500 ডিভাইড বাই 1000 বসালে কত হয়, 13.25 গ্রাম হয়। এখন 106 গ্রামের মধ্যে থাকে হচ্ছে 106 গ্রাম কি মূল আণবিক ভরটা না, 106 গ্রামের মধ্যে থাকে হচ্ছে অ্যাভোগাড্রো পরিমাণ। তাহলে এত গ্রামের মধ্যে কতটুকু থাকবে, এটা তো তোমরা নিজেরাই পারবা, এটা তোমার মনে হয় না করার দরকার আছে। আমি হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেটর করে আনসারটা বলি। এটা আসবে 7.6 না 7.52 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 10 টু দি পাওয়ার 22 আসবে। ঠিক আছে, 1 ও 2 নং পাত্র দ্রবণ মিক্স করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে। 1 ও 2 মিক্স করবো, Na2CO3 আর HCl মিক্স করবো। তাহলে Na2CO3 আর HCl যদি মিক্স করি আমি কি পাবো বলো তো, NaCl পাবো, H2 পাবো, NaCl পাবো, H2O পাবো, প্লাস CO2 পাবো। আমাকে বলছে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস, প্রমাণ অবস্থা মানে কি এসটিপিতে কতটুকু গ্যাস পাবো, এটা আমাকে বের করতে বলছে, তাই না। আচ্ছা, এই ম্যাথ কীভাবে করবা, এই ম্যাথ করতে হলে আমাকে মাস্ট বি লিমিটিং বিক্রিয়া বের করতে হবে। লিমিটিং বিক্রিয়া বের করার 2টা ওয়ে আছে, একটা হচ্ছে মূল সংখ্যা দিয়ে, একটা হচ্ছে গ্রাম দিয়ে পরিমাণ বের করে হিসাব করে। পরিমাণ দিয়ে বের করা সহজ, কিন্তু কথা হচ্ছে খুবই সময় সাপেক্ষ, কিন্তু মূল দিয়ে বের করলে একটু তাড়াতাড়ি হিসাব করা যায়। আমরা মূল দিয়ে করি, তাহলে N of Na2CO3 হিসাব করে প্রথমত আমরা Na2CO3 তাহলে কত হয়, N of Na2CO3 মানে হচ্ছে মূল সংখ্যা। তাহলে N এর ফর্মুলা কি, মূল সংখ্যা N equal to S into V, তাই না। মূল সংখ্যা N equal to S into V, তার মানে ঘনমাত্রা ইন্টু S into V, তাহলে ঘনমাত্রা ইন্টু আয়তন, এটা আমরা সবাই জানি। তাহলে এখানেও আমরা এটা বসাবো S into V, তাহলে মান বসাও কত হয়, তোমার ঘনমাত্রা কত ছিল
কই গেল পেজ, কি বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা এটা ডিলিট করতে হবে। ওকে, আগের ছিল হচ্ছে 500 ml 0.25। আচ্ছা 500 ml 0.25, 500 ml 0.25 যদি হয় 0.25 ইন্টু 500 ml রাখা যাবে না, 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে যেতে হবে। এটা 0.25, তাহলে কত হয়? 0.25 ইন্টু 500 ডিভাইড বাই 1000, তাহলে হয় 0.125 মোল। ওকে, NaCl, NaCl যদি হয় তাহলে কি হবে? 0.325 700, 0.325 ইন্টু 700 ডিভাইড বাই 1000, 700 ডিভাইড বাই 1000, 700 ডিভাইডেড বাই 1000 যদি বসাও 0.325, হ্যাঁ 0.325 বসাচ্ছি, তোমরা আমার সাথে করো। 0.325 ইন্টু 700, 700 ডিভাইড বাই 1000, তাহলে আসে কত? 0.2275, 0.2275 মোল আসতেছে, 0.2275 মোল আসতেছে। এখানে কিন্তু এক মোলের সাথে এক মোল হয় নাই, এটা ব্যালেন্স করতে গেলে এখানে 2 দিতে হবে। আর কোনো ব্যালেন্স লাগবে? এখানে 2 দিতে হবে। তোমরা আমাকে বলো আর কোনো ব্যালেন্স কি দরকার আছে কিনা? আমার তো মনে হচ্ছে লাগবে না। এতটুকুর পরে আমাদের কাজ কি দেখো, যে এটা তো আমার ফর্মুলা, তাই না? আমি এখান থেকে দেখে বলতে পারতেছি যে 2 মোল মানে মেইন ফর্মুলা থেকে HCl ইকুইভ্যালেন্ট টু 1 মোল অফ Na2CO3, এখান থেকে বলতে পারি কি না? অবশ্যই বলতে পারি। তাহলে দেখো তো 2 মোল HCl যদি 1 মোল Na2CO3 সমান হয়, তাহলে এই 0.2275, এই 0.2275 মোল, 0.2275 মোল HCl ইকুইভ্যালেন্ট টু কত হবে? 1/2 ইন্টু 0.2275, তাহলে কত আসে? 0.11375 মোল আসতেছে, 0.11375 মোল আসতেছে, 0.11375 মোল আনসার আসবে, 0.11375 মোল আনসার আসতেছে। আচ্ছা এতটুকু যদি আনসার আসে, তাহলে আমাকে এবার বলো তোমার এখানে লিমিটিং বিক্রিয়া কোনটা হচ্ছে? HCl তোমার আসলে কতটুকু লাগবে এবং কতটুকু আছে? আচ্ছা তাহলে আমরা উল্টা কাজটা করলে মনে বেটার হইতো। আচ্ছা এটা বাদ দাও, এটা না করি, আমরা হচ্ছে উল্টা কাজটা করি। উল্টা কাজটা মানে উল্টা বিক্রিয়া লিখি। তাহলে দেখো তো 1 মোল Na2CO3, 2 মোল HCl, 2 মোল HCl বলতে পারি না? 2 মোল HCl বলতে পারি আমরা। তাহলে সেইভাবে হিসাব করলে কিন্তু 1 মোল Na2CO3 আর দিকে কত? তাহলে 0.125 মোল Na2CO3 ইকুয়ালস টু কি বলতে পারি? 2 ইন্টু 0.125, তাহলে কত? 0.25 মোল Na2CO3, 0.25 মোল Na2CO3, 0.25 মোল Na2CO3, না সরি 0.25 মোল HCl লাগবে, কিন্তু আমার HCl আছে কতটুকু? HCl আছে 0.2275, তাহলে কোনটা বড়? এটা বড়। আমার যদ্দূর লাগবে তার থেকে কম আছে HCl, তাহলে HClটা শেষ হয়ে গেছে, তাহলে HCl লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হবে বা লিমিটিং বিক্রিয়া হবে। HCl লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক হবে। তাহলে HCl যদি লিমিটিং হয়, তাহলে এবার আমার কাজ কি? লিমিটিং বিক্রিয়ক পেয়ে গেছি। এবার লিমিটিং বিক্রিয়ক থেকেই বাকি অন্যান্য উৎপাদগুলো হিসাব করতে হয়। এবার তুমি আমাকে বলো বিক্রিয়া দেখে 2 মোল HCl থেকে 1 মোল HCl উৎপন্ন হয়, ঠিক কি না? তাহলে 2 মোল HCl থেকে উৎপন্ন হয় 1 মোল CO2। তাহলে তোমার ছিল কতটুকু? 0.2275 ছিল না? 0.2275 এতটুকুতে তোমার হচ্ছে দেওয়া ছিল উদ্দীপক অনুসারে 0.2275 মোল CO2 না HCl থেকে তুমি কতটুকু পাচ্ছ? 1/2 ইন্টু 0.2275, তাহলে পাচ্ছ হচ্ছে
0.11375 মোল পাচ্ছ, 0.11375 মোল CO2 পাচ্ছ। এই CO2 সমান কতটুকু হয়? মোল CO2 পাচ্ছ, এই CO2 সমান কতটুকু হবে? 22.4 লিটার দিয়ে গুণ করে দাও। 1 মোল সমান 22.4 লিটার না, গুণ করলে আসে 2.548 লিটার। কত আসে? 2.548 লিটার CO2 আসে। কথা কি বুঝে গেছে? কথা আশা করি বুঝা গেছে। ঠিক আছে, এতটুকু যদি বুঝে থাকো তাহলে আশা করি আর কোনো সমস্যা নেই। এরই মধ্য দিয়ে হচ্ছে চ্যাপ্টার 6 এতটুকুতেই। তো তোমরা ভালো মতো ভিডিওটা দেখবা, তো যেভাবে তোমার সুবিধা হয় ধাপে ধাপে দেখো বা একসাথে দেখো। অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, মনে করবে এটা একটা প্র্যাকটিস সেশন চলতেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আসলে এখন আমরা দেখব অধ্যায় 9, অ্যাসিড ক্ষারক সমতা। অ্যাসিড ক্ষারক সমতায় সেমভাবে আমরা হচ্ছে কিছু MCQ সলভ করব। তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। মূত্রের পিএইচ কত? এটা মুখস্থ পড়া 6, তোমরা সবাই জানো। মানুষের ত্বকের পিএইচ কত? 4.8 থেকে 5.5, এটাও আশা করি তোমরা সবাই জানো। জানো কি না বলো? 4.8 থেকে 5.5 কত? 4.8 থেকে 5.5, ওকে। তারপর হচ্ছে চিত্র এতে অ্যামোনিয়া দ্রবণ আছে, চিত্র বিতে HCl এখানে দেওয়া আছে। চিত্র এতে অ্যামোনিয়া, চিত্র বিতে HCl দেওয়া আছে। অ্যাওবিয়া দ্রবণের বিক্রিয়াটা একটি নন রেডক্স বিক্রিয়া। কি মনে হয় তোমাদের? বিক্রিয়াটি নন রেডক্স বিক্রিয়া? অবশ্যই, কারণ এটা ক্ষারীয়, এটা অম্লীয়, দুজনের বিক্রিয়াটা হয়ে যাবে একটা প্রশমন বিক্রিয়া। আর তুমি জানো প্রশমন বিক্রিয়াটা কি হয়? নন রেডক্স বিক্রিয়া হয়। চ্যাপ্টার 7 পড়ছো তোমরা, এটা সঠিক। কপার 2+ এর দ্রবণ যোগে, এর মানে কি অ্যামোনিয়া, কপার 2+ এর অ্যামোনিয়া যোগ করলে কি হয়? হালকা নীলবর্ণ, অধক্ষেপ পড়ে, সঠিক। অ্যাওবিয়া বিক্রিয়ার লবণটা অম্লধর্মী, অবশ্যই। তোমার যেহেতু অম্লটা সবল অম্ল, সরি অ্যাসিডটা সবল অ্যাসিড, মানে হ্যাঁ অম্লটাই, আমি কনফিউজ হয়েছি। অম্ল আর অ্যাসিড একই কথা। সবল অম্ল বা সবল অ্যাসিড যেহেতু আছে, অবশ্যই তোমার লবণটাও কি হবে? সবল হবে, মানে অম্লধর্মী হবে। যদি ক্ষারটা সবল ক্ষার হতো তাহলে তোমার লবণটা ক্ষারধর্মী হতো, কিন্তু এক্ষেত্রে তোমার অম্লধর্মী লবণ হওয়ার কারণ হচ্ছে তোমার অ্যাসিডটা সবল। আচ্ছা, তাহলে এটা আনসার কি হবে? 1, 2, 3 আনসার হবে। তাহলে পরবর্তী এমসিকিউ দেখি আমরা। কোনটি ক্ষারীয় প্রকৃতির লবণ? এটা সবাই জানি, Na2CO3। তারপর বলছে মাটিতে H+ এর পরিমাণ বেড়ে গেলে, মাটিতে H+ এর পরিমাণ বেড়ে গেলে সেক্ষেত্রে আমাদেরকে কোনটি প্রয়োগ করতে হয়? এই তো বইয়ের এমসিকিউ, ক্যালসিয়াম কার্বনেট। কোনটির পিএইচ এর মান বেশি হয়? মুখস্থ পড়া, বাংলাদেশের রস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে করেন না যে বায়োলজির প্রশ্ন না, এগুলো MCQ, এগুলো কেমিস্ট্রিতেই আসবে। অগ্ন্যাশয় রস। আচ্ছা, তারপর একটা বিক্রিয়া আছে ঘাড় H2SO4 এর সাথে কপারের বিক্রিয়া, সেখানের মধ্যে আমাকে বলতেছে কি অ্যাসিডটি জারণ ধর্ম প্রদর্শন করে, সঠিক। গ্যাসীয় অণুর একটির ভর 1.06 10^22। গ্যাসীয় যৌগটি, গ্যাস কোনটা? একটির ভর, হ্যাঁ একটির ভর না, ঠিক আছে। তো সালফার কত? গ্যাসীয় গ্যাস কোনটা? এটা। তাহলে 64 যদি হয়, 64 গ্রাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড না? তুমি হচ্ছে আণবিক ভর তো জানো। এটা যদি হয় অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে হচ্ছে 1 গ্রামের জন্য নাকি না একটি অণু বলছে, আচ্ছা উল্টা কাজ। তাহলে কী করতে হবে তোমাকে বলো তো? তোমাকে বলতে হবে Na এর জন্য, মানে SO2 হ্যাস না, তাহলে অ্যাভোগাড্রোর জন্য, অ্যাভোগাড্রোটি অণুর জন্য ভর হচ্ছে 64 গ্রাম। তাহলে একটি অণুর জন্য ভর কত? আমি ক্যালকুলেটর দিয়ে করি, তোমরাও হচ্ছে করো। এটা হচ্ছে 64 অ্যাভোগাড্রো। আচ্ছা, এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা করলে আনসার পাচ্ছ। এটা আনসার ঠিক আছে। তারপর হচ্ছে বিক্রিয়ক ধাতব মৌলটি পরিবর্তন প্রদর্শন করে। ধাতব মৌল কোনটা? বিক্রিয়ক এটা। পরিবর্তন চলিত, অবশ্যই কপার প্লাসও হয়, কপার প্লাসও হয়, কপার 2+ হয়। তাহলে এটাকে পরিবর্তন চলিত হবে না কি না? এটা কি পরিবর্তন চলিত হবে কি হবে না? কপার 2+ হয়, তাহলে অবশ্যই এটা হচ্ছে। তাহলে কি 3টা অপশানই সঠিক। আচ্ছা, তারপর প্রতিযোগিতা মাত্রায় 1000টির মধ্যে কতটি বিয়োজিত হয়? এটা কিন্তু তোমাদের বই থেকেই 4টা অণু। তারপর হচ্ছে নিজের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? এটাই অদ্রবণীয়, মুখস্থ, এটা মুখস্থ রাখবা। তারপর উদ্দীপকে ওয়াই যৌগটি। আচ্ছা, এখানে ওয়াই যৌগটির কি বলছে যে কোন কোন ধর্ম? প্রথমত ওয়াই যৌগটা কি?
সোডিয়াম নাইট্রেট হয়ে গেছে, তাহলে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3 কি হবে কিরে হবে AlOH3 হবে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষার দিন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষারধর্মী কি বলো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষারধর্মী। ক্ষারধর্মী কেন? কারণ এটার মধ্যে হাইড্রোক্সাইড আছে। হাইড্রোক্সাইড যদি হয় বা OH মাইনাস আয়ন দিতে পারে তাহলে সেটা কি হয়? ক্ষারীয়ধর্মী হয়। বর্ণহীন পদক্ষেপ করে কি না এরকম কোনো ইনফরমেশন আমরা জানি না। ওষুধ শিল্প অবশ্যই ব্যবহৃত হয়। এই যে চ্যাপ্টার 1-এ পড়ছো তোমরা, অ্যাসিডিটি হলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, পড়ছো না? পড়ছো। তাহলে 1 ও 3 হবে আমাদের আনসার। তারপরের প্রশ্ন, মাটির পিএইচ হ্রাস করতে কোনটি কোনটি ব্যবহৃত হয়? এটা তো মুখস্থ, এই দুইটাই ঠিক আছে, এটা তো জীবনও হবে না, পসিবলই না। তাহলে 1 ও 2 হচ্ছে আনসার। আচ্ছা, তারপর কোনটি দুর্বল অ্যাসিড? কোনটি দুর্বল অ্যাসিড কে বলতে পারবা? দুর্বল অ্যাসিড কোনটা? এগুলো সবই তো সবল, এটা সবল, এটা সবল, এটাও সবল। দুর্বল হচ্ছে কোনটা? H2CO3 একমাত্র কি দুর্বল অ্যাসিড। H2CO3 একমাত্র কি দুর্বল অ্যাসিড, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা 13 নম্বর এমসিকিউ দেখি, পাকস্থলিতে অতিরিক্ত জমা হলে, অতিরিক্ত কোনটি জমা হলে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাকিগুলো তো সালফিক অ্যাসিড হলে তো মরে যেতাম, অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, যেটা হয় আমাদের পেটে সেটা হচ্ছে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয় অ্যাসিডিটি হলে। রক্তের পিএইচ এর মান কত কে বলতে পারবা? 7.0 থেকে 7.45, ঠিক আছে? আচ্ছা, এরপরে 7.5 থেকে 7.45। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি পরবর্তী প্রশ্নগুলো দেখি। আসো আমরা সিকিউ দেখি। তো সিকিউর ক্ষেত্রে যদি বলি, প্রথমত আমাদের এখানে অনেকগুলো সিকিউ আছে। কি বলছে দেখো, পরিবেশের উপর XYZ এর প্রভাব কীরকম? XYZ কী কী দেখো, X হচ্ছে SO2, Y দেখা যাচ্ছে NO2 হবে, NO হবে নাকি NO2 হবে? NO প্লাস O2, হ্যাঁ NO2 গ্যাস হবে। তারপর কি হচ্ছে C প্লাস O2, তাহলে এটা অবশ্যই CO2 গ্যাস হচ্ছে। তাহলে এগুলো প্রভাব কীরকম হবে? ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করতে বলছে। হ্যাঁ, তো ইজি জিনিস, এগুলো সবগুলোর কারণে তোমাদের কী হয় তোমরা নিজেরা জানো। এগুলো সবগুলোর কারণে মূলত অ্যাসিড বৃষ্টি হয়। কি হয়? অ্যাসিড বৃষ্টি হয়। তাহলে অ্যাসিড বৃষ্টি কেমনে হয়, কীভাবে হয়, সবার ব্যাখ্যা দিতে হবে। পরিবেশের জন্য কেন ক্ষতিকর? গ্যাসগুলা পানির সাথে মিশে কি হয়? এই গ্যাসগুলা পানির সাথে মিশে গিয়ে অ্যাসিড বৃষ্টি তৈরি করে, যেটা পরিবেশের জন্য খুবই বেশি ক্ষতিকর। এই অ্যাসিড বৃষ্টির মূল কীভাবে হয় না হয় এটাই তোমরা ব্যাখ্যা করবে এখানে, বোঝা গেছে? আচ্ছা, 4 নম্বর বিক্রিয়ায় লবণদ্বয়ের সাথে লঘুক্ষারের বিক্রিয়ায় একই বর্ণের পদক্ষেপ পড়ে কিনা? 4 নম্বর বিক্রিয়ায় এখানে দেখো, এখানে একটা লবণ আছে FeCl2 আর একটা আছে FeCl3। এই দুইটার তুমি যদি লঘুক্ষার অ্যাড করো কী রকম কালারের পদক্ষেপ পড়বে? আসলে দুইটা একই পদক্ষেপ পড়বে না। তুমি যদি এটার সাথে যদি লঘুক্ষার অ্যাড করো তাহলে পড়বে তোমার হচ্ছে সবুজ বর্ণের পদক্ষেপ। তোমরা এগুলো পড়ার কথা, সবুজ বর্ণের পদক্ষেপ। আর এটার সাথে যদি বিক্রিয়া করা তাহলে হবে কি? এটার সাথে যদি বিক্রিয়া করাও তাহলে হবে লালচে বর্ণের, লালচে, এটার সাথে বিক্রিয়া করা লালচে বাদামি, লালচে বাদামি। তোমরা দেখা দিবা পরীক্ষায় বিক্রিয়া করে যে এটার সাথে লঘুক্ষার অ্যাড করছো। লঘুক্ষার মানে একটু হালকা হালকা ঘনমাত্রা কোনো ক্ষার বা কম ঘনমাত্রা কোনো ক্ষারকে আমরা লঘুক্ষার বলি। আর ঘারও বলি যে কি বেশি ঘনমাত্রা যদি হয়, ঠিক আছে? সবুজ আর এটা লালচে বাদামি। এখন বলছে সি পাত্রের দ্রবণে কোন ধরনের লিটমাসের বর্ণ পরিবর্তন হবে? দেখো তোমার এখানে সি পাত্রে কি আছে? এ পাত্র প্লাস বি পাত্র মিক্স করা হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি লিটমাসের বর্ণ কীরকম পরিবর্তন হবে সেটা বোঝার জন্য আমাকে কি বুঝতে হবে? এই বিক্রিয়া আসলে অ্যাসিড ভাগী থাকবে নাকি ক্ষার ভাগী থাকবে এটা বুঝতে হবে। এখন কীভাবে বুঝবো? আমাকে পরিমাণ দিছে নিশ্চয়ই, ইয়েস পরিমাণ দিছে। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা এন বের করি। এন ইকুয়াল টু কি মোল সংখ্যা বের করবো, S ইন্টু ভি। তাহলে এস কত? এস হচ্ছে সেমিমোলার, তাহলে 0.5। এরপর হচ্ছে কি 200 ml, তাহলে 200 ডিভাইড বাই 1000। আমি লিটার নিয়ে যাচ্ছি, তাহলে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কত হয়? আবার ক্যালকুলেটর লাগবে। আচ্ছা, ক্যালকুলেটর 0.5 তোমরাও করো। 200 ডিভাইড বাই 1000, 1000 করলে কত আসে? 0.1 মোল। তাহলে 0.1 মোল কি থাকবে? 0.1 মোল কি থাকবে? 0.1 মোল এ থাকবে। তারপর সেমভাবে তোমার কি থাকবে? 0.1 মোল এ থাকার পর এইটা বের করতে হবে। হ্যাঁ, এটার জন্য যদি এন বের করো তাহলে হচ্ছে 6 ডিভাইডেড বাই, তুমি কি করো, তুমি গ্রামকে যদি ওই পরিমাণ গ্রামকে যদি তার আণবিক ভর দিয়ে ভাগ করে দাও তাহলে মোল সংখ্যা পেয়ে যাও না? তাহলে 6কে তুমি 40 দিয়ে ভাগ করো তাহলে কত হয় বলো? 6 ডিভাইডেড বাই 40, তাহলে হয় হচ্ছে 0.15 মোল
তাহলে কত হয় 0.15 মোল কি হবে NaOH হবে, কি হবে 0.15 মোল NaOH হবে। আচ্ছা তাইলে এখন দেখো A আর B মিক্স করব, একটা হচ্ছে H2SO4 একটা হচ্ছে NaOH। আমার কিন্তু এটা 1 মোল মিক্স হবে না, NaOH এটা কিন্তু ঝামেলা আছে, এটা 2 মোল দিতে হবে। এবার মিক্স করব, এখানে কিন্তু লবণ আর পানি তৈরি হবে। কি তৈরি হবে, লবণ প্লাস পানি তৈরি হবে, এটা লিখতেছি না, ঠিক আছে। দেখো 1 মোলের জন্য 2 মোল লাগতেছে, 1 মোলের জন্য 2 মোল লাগতেছে। তাইলে আমার কোনটা কতটুকু আছে, আমার ক্ষার আছে 0.15, কিন্তু 0.1-এর জন্য 0.1 মোল অ্যাসিডের জন্য তোমার ক্ষার আসলে লাগবে কতটুকু, 0.1 × 2 লাগবে না? কারণ হচ্ছে দেখো তুমি উপরে দেখলে বুঝতে পারবা যে 2 মোল NaOH আছে, তাহলে 0.1 × 2 লাগবে, তাহলে কত 0.2 মোল লাগার কথা, কিন্তু আছে 0.15 মোল, তার মানে কম আছে। কি কম আছে, 0.2 মোল লাগার কথা কিন্তু আছে কতটুকু 0.15 মোল, তার মানে কম আছে। কি কম আছে, কোনটা কম আছে তোমার কাছে, NaOH কম আছে। কোনটা কম আছে তোমার কাছে, NaOH কম আছে। তাহলে NaOH যদি কম থাকে তাহলে NaOH লিমিটিং। এই NaOH যদি লিমিটিং হয়ে যায়, NaOH যদি লিমিটিং বিক্রিয়ক হয়ে যায়, তাহলে বাকি থাকবে কে, বাকি থাকবে শুধুমাত্র আমার অ্যাসিড পার্টটা H2SO4। এখন কোন ধরনের লিটমাসের বর্ণের পুরুত্ব মানে কি, তুমি জানো যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, নীল লিটমাসকে লাল করে, নীল লিটমাসকে লাল করে, তাই না? অ্যাসিড যদি নীল লিটমাসকে লাল করে, তোমার যদি এখানে দ্রবণের মধ্যে H2SO4 বাকি থাকে, তাহলে তুমি বুঝতেছো তোমার কি হবে আনসার, লিটমাসকে লাল করে। তাহলে কি হবে আনসার, কি হবে H2SO4 নীল লিটমাসকে লাল করবে, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, রায়ানের পেটের ব্যথা কিভাবে প্রশমিত হলো, কি ব্যথা রায়ান? আচ্ছা ওই উমায়ের স্যারের পেটের ব্যথা নিয়ে বলছিলাম ক্লাস 9-এর হচ্ছে 1 শটে, চ্যাপ্টার 1-এ। ওখানে আমরা উমায়ের স্যারের অ্যাসিডিটিকে ঠিক করার জন্য আমরা কি করছিলাম, ওখানে আমরা অ্যান্টাসিড খাওয়াইছিলাম। সেম কাহিনী এখানে, পেটে গ্যাস সৃষ্টি হয়েছে, পেটের ব্যথা প্রশমিত হওয়ার জন্য আমাকে কী করতে হবে এখানে, ওকে অ্যান্টাসিড খাওয়াইতে হবে। তাই এটা চ্যাপ্টার 1-এর ব্যাখ্যা, যদিও তোমরা চাইলে লিখতে পারো, অ্যান্টাসিডের ব্যাখ্যাটা লিখে দিতে পারো। অ্যান্টাসিডের ব্যাখ্যাটা কীরকম সেটাকে বলতে হবে, আমার তো মনে হয় না বলতে হবে। দেখো ওখানে কী আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ যেটা আছে, ওই জিনিসটাই তুমি যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণটা তুমি যদি মানে যেটা অ্যান্টাসিডের মধ্যে আছে সেটা যখন কেউ খায় তখন তার অ্যাসিডিটি ঠিক হয়ে যায়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখন কত হচ্ছে, এটা কীভাবে ঠিক হয়, সেটা আসলে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে ঠিক হয়। সেটা কীভাবে ঠিক হয়, প্রশমন বিক্রিয়ার মাধ্যমে ঠিক হয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো জিনিস থাকে কোথায়, অ্যান্টাসিডে থাকে। আর অ্যান্টাসিড খায় কখন, অ্যাসিডিটি হলে, তখন কি হয়, প্রশমন বিক্রিয়া হয়। তো প্রশমন বিক্রিয়া হয়ে আলটিমেটলি পেটের ব্যথাটা প্রশমিত হয়। উদ্দীপকের শেষোক্ত ঘটনাটি সমীকরণ সহ বিশ্লেষণ করো। শেষোক্ত ঘটনা কি, তার পেটে সৃষ্ট গ্যাসটি HCl না, তাই না, জলীয় দ্রবণ ধাতব কপারের সাথে বিক্রিয়া না করলেও জারণধর্মী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। মানে কপার HCl এর সাথে বিক্রিয়া করে না, কিন্তু কি করে, কাদের সাথে, জারণধর্মী অ্যাসিড, যেমন ঘাড়ো HNO3, যেমন ঘাড়ো HNO3, ঘাড়ো HNO3 অথবা ঘাড়ো HNO3 অথবা কার সাথে, H2SO4, ঘাড়ো HNO3 অথবা সালফিউরিক অ্যাসিড বা H2SO4 যেটা আছে তার সাথে বিক্রিয়া করবে। তার সাথে বিক্রিয়া করে কি করবে, পুরাপুরি সেখানে হচ্ছে তোমার হচ্ছে জায়মান অক্সিজেন তৈরি করে। ঠিকই, এই বিক্রিয়া তোমরা নিশ্চয়ই বাসায় পড়ছো, বাসায় না আসলে বাসায় তো পড়ালেখা করো না ঠিক মতো, তোমাদের স্বামী স্যার নিশ্চয়ই পড়াইছে নাকি, কপারের সাথে যে বিক্রিয়াটা তোমাদেরকে স্বামী স্যার পড়াইছে না, অবশ্যই পড়াইছে। ওই যেটা পড়াইছেই ওই জিনিসটাই হচ্ছে কি এখানে পুরোটা তুলে ধরবা। কথা বোঝা গেছে? আচ্ছা,
কপারের সাথে যখন গাঢ় HNO3 বা H2SO4 বিক্রিয়া করাও তখন যে নাইট্রোজেন অক্সাইড তৈরি হয় বা নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয় বা সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, সাথে জার্মান অক্সিজেন তৈরি হয়, এই যে জারণধর্মী হওয়ার কারণে ওই বিক্রিয়া যেগুলো ছিল ওইটাই এখানে তুলে ধরতে হবে। কথা আশা করি বোঝা গেছে, ঠিক আছে? তো পরবর্তী অধ্যায়ে আমরা খনিজ সম্পদ, ধাতু, অধাতু নিয়ে MCQ CQ কিছু অল্প কিছু দেখব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আসি। প্রথমত বলছে ভূত্বকে সিলিকনের শতকরা পরিমাণ কত, এগুলো আমরা বইয়ে জানি 27%। তারপর দেখো কোনটিকে স্ববিজারণ প্রক্রিয়ায় কি নিষ্কাশন করা যায়, সেটা কি হবে? তোমরা কি পারো? কোন মৌলটিকে স্ববিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যায়? কপারকে বাড়তে হবে কিন্তু এগুলা। আচ্ছা, লোহা নিষ্কাশনে ব্যবহৃত চুল্লি কি? বাত্তা চুল্লি, তো সবাই জানি না। আচ্ছা, তারপরে নিচের কোনটি, আচ্ছা একটা মিশিয়ে চলে গেছে, নিচের কোনটি সিন্নাবার HGS সবাই জানি, মুখস্থ পড়া। 21 ক্যারেট স্বর্ণে থাকে 83.33%, এটা জানতে হবে নাকি? এটা সন্দেহ লাগতেছে, না এটা হবে না। কি হবে? 87.5% স্বর্ণ নাকি? আচ্ছা, 87.5% স্বর্ণ থাকে। এরপরে কি বলতেছে? বিক্রিয়া উৎপাদ যৌগটি, বিক্রিয়া উৎপাদ যৌগটি কি হবে? উৎপাদ যৌগটি কি? SO3। SO3 কি অম্লধর্মী গ্যাস? অবশ্যই। SO3 কি অম্লধর্মী গ্যাস? অবশ্যই। শোষিত হলে H2SO4, হ্যাঁ অবশ্যই, তোমরা পড়ছো এটা। পানিতে মেশালে ঘন কুয়াশা সৃষ্টি হয়, অবশ্যই। ওই যে উলিয়াম গ্যাস তৈরি হওয়ার যে ঝামেলাটা হয়ে যায়, তাহলে এখানে 1, 2, 3 হচ্ছে আনসার হবে। তারপরে MCQ দেখো, কোনটি দ্বারা গ্যালভানাইজিং করা হয়? অবশ্যই জিঙ্ক, এটা তোমরা জানো। কোনটি মরিচের সংকেত? Fe2O3 NH2O, কোথায় কোথায়? 4 নম্বর অপশন NH2O। কারণ হচ্ছে মানুষ, কারণ কি? কারণ পানি মূল সংখ্যা তুমি জানো না, যে কোনো পরিমাণ পানি কিন্তু কি হতে পারে? অ্যাড হইতে পারে, তাই Fe2O3 NH2O। ওকে, দেন ডুরালামিনে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি কত? 95%। ওকে, দেন আচ্ছা, এরপর আকৃকে গলনাঙ্ক কমিয়ে আনতে কি ব্যবহার করা হয়? কোন ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে? আচ্ছা, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? Na3LF6, Na3LF6 ব্যবহার করা হয়। কীভাবে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে? এগুলো আমরা জানি। মরিচাবিহীন ইস্পাতের ক্ষেত্রে ক্রোমিয়ামের শতকরা পরিমাণ কত? এটা কি হবে? কে বলতে পারবা? তাহলে মরিচাবিহীন, এখানে কি হইল এটা? আচ্ছা, মরিচাবিহীনে যেটা বললাম যে এখানে কি কত পার্সেন্ট থাকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে কত? এটার মুখস্থ 18% কি থাকে? 18% হচ্ছে ক্রোমিয়াম থাকে, তাই না? আচ্ছা, 8% কি থাকে? নিকেল থাকে। কত পার্সেন্ট নিকেল? 8% নিকেল। কত পার্সেন্ট নিকেল? 8% নিকেল। এর কথা মনে রাখবা, নিকেল থাকে 8% আর ক্রোমিয়াম থাকে কত? ক্রোমিয়াম থেকে 18%। 8% নিকেল থেকে, ক্রোমিয়াম থেকে 18%। ওকে, নেক্সট, খনিজ মল ক্ষারকীয় হলে বিগলক হিসেবে কি ব্যবহার করা হয়? খনিজ মল ক্ষারকীয় হলে বিগলক হিসেবে কি ব্যবহার করা হয়? তাহলে এটা কি হবে? সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। আচ্ছা, এবার আমরা সিকিউ সলভে আসি। প্রথমত আমাকে বলছে উদ্দীপকের X যৌগটির জারণ ও নিরোধক ধর্ম বিশ্লেষণ করে। তাহলে X যৌগটি কি? X যৌগটি কি হবে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে H2SO4। তাহলে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম এবং নিরোধক ধর্ম ব্যাখ্যা করতে বলছে। তাহলে সালফিউরিক অ্যাসিড কি? তীব্র জারক না? তীব্র জারক, তীব্র জারক, তীব্র জারক। আর নিরোধক ধর্ম কি? এটি পানি শোষণ করে, পানি শোষণ করে। এটাকে তোমরা জানো কিনা? অবশ্যই জানো, অবশ্যই জানো, পড়ছো তোমরা। পানি শোষণ করে, তাই না? আচ্ছা, বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে এটা সুন্দর মতো ব্যাখ্যা দিতে হবে যে এটা হচ্ছে কি তীব্র জারক এবং পানি শোষণ করে। বুঝতে পারছো? তীব্র জারকটা কীভাবে ব্যাখ্যা দিবা? জারণধর্মী অ্যাসিডের যে এই কপারের সাথে যে বিক্রিয়াটা আছে তোমরা সেটা দেখাতে পারো। আবার নিরোধন ধর্মের জন্য তোমরা কি দেখাতে পারো? ওই যে জৈব যৌগের মধ্যে তোমরা পানি বানাইছো না, অ্যালকোহল থেকে অ্যালকিন পানি বানাইছো না, ওখানে H2SO4 দিছো না, যে পানি বাদ হয়ে যায়, অ্যালকিন হয়ে যায়, ওটা দেখাতে পারো নিরোধন ধর্মের জন্য। এটাই তোমরা অনেক ধরনের অনেকগুলো বৈশিষ্ট্যই দেখাতে পারো। নবম অধ্যায়ে যে জারণধর্মী অ্যাসিডে পড়ছিলাম গাঢ় H2SO4-এরটা, ওটা দেখাতে পারবা জারণে। আর নিরোধনে তোমরা কি দেখা দিবা? অ্যালকোহল থেকে অ্যালকিনটা দেখাতে পারবা। কথা বুঝছো? আচ্ছা, এরপর এম গ্যাস হতে ওলিয়াম প্রস্তুত করা সম্ভব। এম গ্যাসটা কি? এম গ্যাসটা হচ্ছে SO2। এই SO2 থেকে কি করতে হবে? ওলিয়াম প্রস্তুত করতে হবে। এখন সালফার ডাইঅক্সাইড থেকে তোমাকে কি করতে হবে? প্রথমে স্পর্শ পদ্ধতি যেটা আছে, ওই স্পর্শ পদ্ধতিতে তোমাকে আগে SO3 বানাইতে হবে। স্পর্শ পদ্ধতিতে তোমাকে আগে SO3 বানাইতে হবে।
এরপর SO3টাকে তুমি কি করবা, ঘাড়ো H2SO4 এর শোষিত করবা, ঘাড়ো H2SO4 এর শোষিত করবা। এই ঘাড়ো H2SO4 এর শোষিত করলে কি তৈরি হবে বলো তো, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। এই ধূমায়মান সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে H2S2O7। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে কি H2S2O7, তাই না? এই H2S2O7টার নাম কি, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা বলতেছি এই যে আমাদের প্রিয় ওলিয়াম ভাইয়া কি আবার, এই যে আমাদের যে ওলিয়াম যেটা তৈরি করতে যাচ্ছি, এই ওলিয়ামটা বোঝা গেছে, এই ওলিয়ামটাই হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। কথা বোঝা গেছে? একদম ইজি। ওকে, স্টেপ বাই স্টেপ তোমরা লিখবা জিনিসটা, আশা করি পারবা। খনিজ সম্পদ জীবাশ্ম, টপ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের 9-10-এর সবচেয়ে বড় চ্যাপ্টার। তোমাদের কাছে অনেকের কাছে অনেক বড় চ্যাপ্টার, অনেকের কাছে আবার কঠিন চ্যাপ্টার, অনেকের কাছে সবচেয়ে ইজি চ্যাপ্টার, কারণ এটাতে ইজিলি চ্যাপ্টার 6-এ যেমন তোমরা হচ্ছে কি ইজিলি 10-10 পাও, সেমভাবে এটাতেও তোমরা চাইলে ইজিলি 10-10 পেতে পারবা, কারণ বিক্রিয়া লিখলে ফুল মার্ক। অনুগুলোতে ব্যাখ্যার কারণে তো মার্ক কাটতেও পারে, কিন্তু বিক্রিয়ামূলক চ্যাপ্টার হওয়ার কারণে প্রস্তুতি, বিক্রিয়া, বিভিন্ন ধরনের বিভিন্ন বিক্রিয়া আছে, এই জন্য ইজিলি ফুল মার্ক পাওয়া যায়। তাই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, বুঝা গেছে? এবার আমরা এটা শুরু করবো। তো আসো আমরা 11 নাম্বার চ্যাপ্টারটা শুরু করি। 11 নাম্বার চ্যাপ্টারে আমাদের কাছে শুরুতেই হচ্ছে অনেকগুলো MCQ থাকবে। আচ্ছা 11 কই, 11 এখানে কেন আসলো? কি ঝামেলা হয়ে গেল এটা? আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু, তা আমরা এখন MCQ সলভ করবো। প্রথমত আমরা চ্যাপ্টার 11 MCQতে আসি। আচ্ছা এখানে দেখো, এই বিক্রিয়াতে এ এর সাথে পানির বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বলতেছে, তাহলে এ কি? প্রথমত আমাকে জানতে হবে এই জিনিসটা কি। এখানে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন হয়েছে, তাহলে বুঝতেছো ইজিলি যে CH3 CH ডাবল বন্ড CH2 হচ্ছে উৎপন্ন CH3 CH22 হচ্ছে কি বলি, ডাবল বন্ড CH2 হচ্ছে আমার কি, প্রোপিন। এই প্রোপিনের সাথে তুমি যদি পানি বিক্রিয়া করা, তাহলে প্রোপানল তৈরি হবে না, ইজিলি তোমার হচ্ছে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। ইজি, অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল তৈরি হয়ে যাবে, একদম ইজি বিষয়। এটা কি বুঝতে পারছো? আচ্ছা তারপরে প্রশ্ন, এই যৌগটাই মানে যেটা তুমি প্রোপিন পাইছো, সেটা কি সংযোজন বিক্রিয়া দেয়? অবশ্যই। পলিমারকরণ বিক্রিয়া দেয়? অবশ্যই। জারণ বিক্রিয়া করে? অবশ্যই। তার 3টা অপশনই কারেক্ট। তারপর প্রশ্ন, প্রোপিন যৌগ এর স্থূল সংকেত। আচ্ছা এখানে স্থূল সংকেত বলছে CH2, প্রোপিনটা কি C3H6, তাহলে এটাতে কি CH2 কি হয়? হ্যাঁ হয়, অবশ্যই হয়। কীভাবে? তাহলে CH2কে তুমি যদি হোল 3 লিখো, তাহলে কিন্তু এটা পাচ্ছ। এভাবে করে তুমি লিখতে পারো, কোনো কিছুর হোল আকারে যদি লিখতে পারো, CH2 এর N লিখতে পারতেছো তুমি, N এর মান 3 বসালে সুন্দর মতো তুমি কি পাচ্ছ, প্রোপিন পেয়ে যাচ্ছ। এরকমটা পাওয়ার কারণে তুমি বলতে পারো স্থূল সংকেতটা ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা C3H6 অপেক্ষা কম সক্রিয়, এটা একটা ভুল কথা, কারণ এটা অ্যালকেন থেকে কম সক্রিয় জীবনে অ্যালকিন হয় না, অ্যালকেন থেকে কম সক্রিয় হয়, অ্যালকেন থেকে বেশি সক্রিয় হয়, ঠিক আছে। আর এর কার্বনের শতকরা সাধারণত 85.71%। কার্বনের শতকরা, এটা হিসাব করে দেখতে হবে। কার্বন হচ্ছে কত, এখানে 3 12 36 ডিভাইড বাই 36 প্লাস 6 42 ইন্টু 100%, তাহলে হিসাব করো, ক্যালকুলেটর দিয়ে হিসাব করো। এটা হিসাব করে দেখা যাচ্ছে এটা কিন্তু 3 নাম্বার ঠিক আছে। তাহলে যদি 1 আর 3 যদি ঠিক থাকে, তাহলে 1 আর 3 হবে আনসার, তাহলে 1 ও 3 হবে আনসার। তুমি হিসাব করে দেখতে পারো ক্যালকুলেটর দিয়ে। তারপরে MCQ দেখি আমরা, কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড? এটা আমরা সবাই জানি, অলিক অ্যাসিড। তারপর হচ্ছে ন্যাপথাই কার্বন সংখ্যা, এগুলো তো ডিরেক্ট মুখস্থ করবা 7 থেকে 14 পর্যন্ত। তারপর বলছে কি, তারপর দুপক্ষের সাইক্লোহেক্সেন ও ন্যাপথালিন অনুসারে কোনটা সঠিক বলতেছে। ওয়াই একটি, হ্যাঁ ন্যাপথালিন তো উদ্যোবাই তোমরা জানো, এক্স ওয়াই উদ্যোগে অ্যারোমেটিক, সাইক্লোহেক্সেন তো অ্যারোমেটিক না, তোমরা এটা পড়ছো, তাহলে কি ভুল হচ্ছে। তার 2 নম্বর MCQ ভুল হচ্ছে। 3 নম্বর MCQ মাস্ট হইতে হবে, যেহেতু আমার অপশন অনুসারে, অপশন যেহেতু দুইটা করে আছে, তাহলে বুঝতেছো যে 3 নম্বর MCQ হইতেই হবে, 3 নম্বর অপশন হইতেই হবে, 2 নম্বর অপশনটা হবে না। তাহলে ওয়াই যৌগ পানিতে অদ্রবণীয়, ন্যাপথালিন মাঝে অদ্রবণীয়, ঠিক আছে। তাহলে 1 ও 3 আনসার হবে। তাহলে তার পরবর্তী প্রশ্ন, আচ্ছা কোনটি কৃত্রিম পলিমার? এটা জানো, নাইলন পড়ছো তোমরা কৃত্রিম পলিমার হিসেবে। তারপর হচ্ছে সোডিয়াম প্রোপানেটের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় কোন হাইড্রোকার্বনটি তৈরি হয়? অবশ্যই অ্যালকেন তৈরি হবে। এখানে অ্যালকেন কোনটা আছে?
সোডিয়াম প্রোপানয়েটের সাথে, তাহলে প্রথমটা কখনোই হবে না, কারণ প্রোপানয়েট মানে 3 কার্বন, তাহলে এখান থেকে 2 কার্বন তৈরি হবে, তাহলে C2H6, কারণ তুমি জানো যে এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হবে, আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া একটা কার্বন কমে যায়, সোডিয়াম প্রোপানয়েট, প্রোপানয়েট মানে 3 কার্বন, তাহলে এক কার্বন কমে গেলে হয় 2 কার্বন, 2 কার্বন মানে C2H6, তাহলে এটাই হবে আনসার। তারপরে MCQ, পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ কি থাকে, ন্যাপথা থাকে, 10% থাকে, এটা তো তোমাদের বই অনুসারে সি নাম্বার, তাহলে এটা হচ্ছে 10%, সি নাম্বার আনসার হবে। তারপর দেখো কিরে, তাহলে এটা হচ্ছে তোমাদের কি সি নাম্বার, সি নাম্বার আনসার হবে Br2। তারপর কি হবে, সরি এটা তোমার কি হতে হবে, এটা ভুল হচ্ছে, এটা তোমার আনসার কি হবে, সি হচ্ছে 10% আনসার হবে। তারপর হচ্ছে কি বলছে দেখো, অসম্পৃক্ততা পরীক্ষায় কোনটি ইউজ হয়, এটা তো শুনে ভাই এটা তো ভুল দেখাইলে তো Br2 হয়ে যাচ্ছে, তাহলে ব্রোমিন, সি অপশন, ব্রোমিন হচ্ছে সি অপশন। তারপর আমরা দেখবো সৃজনশীল প্রশ্ন, উদ্দীপকের কি বলছে, সৃজনশীল প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, উদ্দীপকের এ যৌগটা অসম্পৃক্ততা প্রমাণ করতে হবে নাকি, এ যৌগটি কি অসম্পৃক্ততার কিভাবে তুমি প্রমাণ করবে। আচ্ছা, উদ্দীপকের এ যৌগটা কি, ইথাইন, ইথাইন দেখেই বোঝা যাচ্ছে, এই বিক্রিয়া তোমরা পড়ছো, ইথাইন মানে হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এটা কীভাবে অসম্পৃক্ত পরীক্ষা করবা, দুইটা বিক্রিয়া আছে, তুমি দুইটা যে কোনো একটা করতে পারো, পরীক্ষায় আমি বলবো দুইটাই করার জন্য, এই Br2 দিয়ে যেটা বিক্রিয়া সেটাও, আবার হচ্ছে কি আরেকটা বিক্রিয়া ছিল কি CaMnO4 এর সাথে বিক্রিয়া ছিল না, CaMnO4, এই বিক্রিয়াটাও করতে বলবো, CaMnO4 এর সাথে যে বিক্রিয়াটা ছিল প্লাস জাইমান অক্সিজেন, প্লাস জাইমান অক্সিজেন যে বিক্রিয়াটা ছিল, ওই বিক্রিয়াটাও তোমরা দেখাবো অবশ্যই, ঠিক আছে। এই দুইটা বিক্রিয়ায় অবশ্যই দেখানো ট্রাই করবা, কথা কি ক্লিয়ার। আচ্ছা, দুইটা বিক্রিয়া দেখাবা, এখন কথা বলতে পারে কেমন হবে, এটা কিন্তু 2 মোল দিতে হবে, তাহলে কেমন হবে, এদিকে হবে Br, এদিকেও হবে Br, এদিকে Br, এদিকেও Br হবে এবং এদিকেও Br হবে। আর যদি এটা করো তোমরা কিন্তু এখানে কালার দেখাইতে হবে, যেমন এখানে কি হয়ে যায়, লাল পানি মানে লাল কালারের বর্ণের যে ব্রোমিনটা থাকে সেটা কিন্তু এখানে কি হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। এখানে যে CaMnO4টা যে গোলাপি থাকে সেটা CaMnO4টা উৎপাদে কি হয়ে যায়, CaMnO4টা উৎপাদে কি হয়ে যায়, এটাও সেম এই বর্ণহীনই হয়ে যায়, বুঝছো, সেম এই বর্ণহীনের মতো হয়ে যায়, বুঝা গেছে। তারপর দেখো এখানে এভাবে করে অসম্পৃক্ত পরীক্ষা করবা, তোমরা তো অলরেডি করে আসছো বইয়ে, তোমরা জানো এই দুইটা পদ্ধতি অবশ্যই পরীক্ষা দেখানো ট্রাই করবা, বাংলা ব্যাখ্যা ঠিক মতো দিবা, প্রত্যেকটার নিচে নাম টাম ঠিক মতো লিখবা। এখানে কি হবে, এখানে তো জানো কি হবে, CH, এদিকে OH হবে, এদিকে OH হবে, এদিকে OH হবে, এদিকেও OH হবে। কেন এদিকে 4টা OH হচ্ছে, কারণ এটা ট্রিপল বন্ড যদি না হতো এখানে কিন্তু 4টা OH হতো না, ট্রিপল বন্ড না হলে এখানে 4টা OH হতো না, ডাবল বন্ড থাকলে 2টা OH হতো, আর ডাবল বন্ড থাকলে 2টা Br হতো, কথা বোঝা গেছে। আচ্ছা দেখো, বি যৌগ হতে ইথেন প্রস্তুত করা সম্ভব, বি যৌগটা কি দেখে বুঝতেছ, বি যৌগটা হচ্ছে প্রোপানল, তাই না, এখানে প্রোপাইল ব্রোমাইডের সাথে NOH বিক্রিয়া করা হয়েছে অ্যাকুয়াস পজিশনে, তাহলে এটা প্রোপানল তৈরি হবে, তাহলে কি তৈরি হবে, এটা প্রোপানল তৈরি হবে, প্রোপানল থেকে ইথেন প্রস্তুত করা সম্ভব কিনা, খুবই ইজি। কীভাবে বানাবো বলো তো, আমি স্টেপটা জাস্ট লিখে দিব তোমাদেরকে, বাকিটা তোমরা নিজেরা ডিটেলস করতে পারবা। প্রোপানল মানে হচ্ছে CH3CH2CH2OH, এখানের সাথে তোমরা কি করবা, একবার জাইমান অক্সিজেন দিবা, K2Cr2O7 H2SO4, তোমরা কি পাবা, CH3CH2CHO পাবা, এটার সাথে তোমরা আবার জাইমান অক্সিজেন দিবা, প্রভাবক হিসেবে আবার কি দিবা, এই দুইটা প্রভাবক আছে না, এই দুইটা প্রভাবক তোমরা এখানে আবার দিবা, তাহলে কি তৈরি হবে বলো তো, CH3CH2COOH তৈরি হবে, কথা কি বোঝা গেছে, COOH তৈরি হবে, অ্যাসিড তৈরি হবে, এই অ্যাসিডটা থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তোমাকে কি বানাতে হবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কি বানাতে হবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তোমাকে ইথেন বানাতে হবে, মানে একটা কার্বন কমাতে হবে। তো এরপর বাকি প্রসেস কি তোমরা পারবা, কি মনে হয়, তো কি করতে হবে আমি দেখাচ্ছি। CH2, এটার সাথে প্রথমত NOH দিবা, অ্যাকুয়াস
তাহলে তৈরি হয়ে যাবে CH3 CH2 COO Na প্লাস ওয়াটার। এই জিনিস যেটা আছে সেটার সাথে ওয়াটার তৈরি হবে। তারপর দেখো এখানে যে CH3 CH2 COO Na যেটা আছে, আচ্ছা দেখো এখানে যে CH3 CH2 COO Na আছে, এটার সাথে আমাকে কি করতে হবে, NaOH দিতে হবে, ব্র্যাকেটে কি থাকবে, NaOH দিতে হবে, ব্র্যাকেটে CaO থাকবে, প্লাস NaOH ব্র্যাকেটে CaO থাকবে, যেটাকে আমরা সোডা লাইম বলি, তাপমাত্রা থাকবে। সেখানে গিয়ে তৈরি হয়ে যাবে কি CH3 CH3 2 কার্বন, কি তৈরি হয়ে যাবে CH3 CH3 2 কার্বন তৈরি হবে, প্লাস Na2CO3 সোডিয়াম কার্বনেট তৈরি হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার পদ্ধতি কীভাবে করে আমি ইথেনটা ফুল বানাবো। আমি পুরো বিক্রিয়াটা তোমাদেরকে লিখে দিছি, তোমাদের কাজ হচ্ছে এগুলো ব্যাখ্যা করা, প্রত্যেকটা উৎপাদের নিচে নামগুলো লিখে দেওয়া। আশা করি তোমরা সেটা পারবা। আচ্ছা, বলছে কিউ যৌগ হতে কি তৈরি করা যাবে কিনা, জৈব অ্যাসিড তৈরি করা যাবে কিনা। কিউ কি দেখে বুঝতেছো, আবার সেম প্রোপানল, প্রোপানল থেকে জৈব অ্যাসিড তৈরি করা তো কোনো ব্যাপারই না, কিন্তু কথা হচ্ছে কি জৈব অ্যাসিড বানাতে হবে সেটা তো নির্দিষ্ট করে দেয় নাই। পি যৌগ, তাহলে তো আমার নর্মাল যেটা জৈব যৌগ আছে সবার কাছে যেটা, মানে প্রোপানল হলে আমি প্রোপানল অ্যাসিডটা বানাতে পারি না, প্রোপানোয়িক অ্যাসিড বানাতে পারি। CH3 CH2 CH2OH, এটার সাথে জায়ামান অক্সিজেন দিবা, জায়ামান অক্সিজেন দিবা দুইবার দিবা, জায়ামান অক্সিজেন কয়বার দিবা, দুইবার। এই দেখো এটাই করবা, একবার জায়ামান অক্সিজেন দিছি, একবার জায়ামান অক্সিজেন দিছি, একবার জায়ামান অক্সিজেন দিছি এই জায়গা থেকে, আরেকবার জায়ামান অক্সিজেন এই জায়গা থেকে, শুধুমাত্র কি হয়ে গেছে, অ্যাসিড তৈরি হয়ে গেছে। তাহলে এটাকে দেখানোর দরকার আছে, আমার মনে হচ্ছে এটা দেখানোর দরকার নাই। তাহলে এটা আগের স্লাইড অনুযায়ী পারবা, বুঝে গেছে। তারপর দেখি আমরা পি ও কিউ এর পারস্পরিক রূপান্তর সম্ভব। পি হচ্ছে কি প্রোপিন, 3 কার্বন দিছে, তাহলে এটা হবে CH3 CH ডাবল বন্ড CH2, বুঝে গেছে। আমি আবার লিখতেছি, এটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন, CH ডাবল বন্ড CH2 এটা হচ্ছে প্রোপিন, এটা কি CH ডাবল বন্ড CH2 এটা হচ্ছে প্রোপিন। কিন্তু তোমার কিউটা কি অলরেডি আগের পেজে লিখছি, সেটা হচ্ছে আমাদের প্রোপানল। এটা কি CH3 CH2 CH2OH, তাই না, এটা হচ্ছে প্রোপানল। এই যে CH3 CH2 CH2OH এটা হচ্ছে প্রোপানল। এখন প্রোপানল আর হচ্ছে প্রোপিন, এখন এই প্রোপানল আর হচ্ছে প্রোপিন, CH3 CH2OH CH2 CH2OH এটা হচ্ছে প্রোপানল, CH3 CH2OH হচ্ছে প্রোপানল। প্রোপানল আর প্রোপিনের মধ্যে কি করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে। কীভাবে করবা, কিন্তু ইজি বিষয়, আশা করি আমার তো মনে হচ্ছে পারবা। কী করতে হবে বলো তো, এই যে CH3 CH ডাবল বন্ড CH2 এটার সাথে সুন্দর মতো একবার পানি অ্যাড করবা, পাই যাবা কি কিউটা পেয়ে যাবা, সুন্দর মতো কিউ পেয়ে যাবে এখান থেকে। আর এই যে কিউটা আছে, এই কিউ এর মধ্যে তুমি যদি H2SO4 দাও, তাহলে নিরোধক প্রভাবের কারণে এখান থেকে পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে তুমি কি পেয়ে যাবা, পানি বের হয়ে তুমি সুন্দর মতো কি পাবা বলো তো, পানি বের হয়ে সুন্দর মতো কি পাবা, H2SO4 দেওয়ার পরে সুন্দর মতো পানি বের হয়ে তুমি এখানে পি পেয়ে যাবা, পানি বের হয়ে সুন্দর মতো পি পাবা, বুঝছো। পি কি, পি হচ্ছে প্রোপিন, প্রোপিন পাবা, বুঝে গেছে। আচ্ছা, পানি বের হয়ে প্রোপিন পেয়ে যাবে, ঠিক আছে। পানি বের হয়ে যে প্রোপিনটা পাবা, এই প্রোপিনটা কেন পাবা, H2SO4 এর কারণে, কারণ H2SO4 কি, H2SO4 একটা নিরোধক, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, উদ্দীপকের যৌগটি থেকে খাদ্য সংরক্ষক প্রস্তুত সম্ভব, ব্যাখ্যা করো। একটি হাইড্রোকার্বন যার আণবিক ভর 26 এবং যৌগটি 7.69% হাইড্রোজেন আছে। আচ্ছা, হাইড্রোকার্বন যদি হয়,
এতটুকু যদি হাইড্রোজেন থাকে তাহলে বাকিটা কি হবে, বাকি পুরো পার্সেন্টেজ কি হবে, বাকি পুরো পার্সেন্টেজটাই হবে কার্বন। 100 থেকে বিয়োগ করবা, সুন্দর মতো কার্বনটা পেয়ে যাবা। এটা আমি জানি, এটা তোমরা নিজের ব্যাপার। তাহলে ডু ইট ইয়োরসেলফ, ডু ইট ইয়োরসেলফ। ওকে, না পারলে আমাকে জিজ্ঞেস করবা, না পারলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবা ডু ইট ইয়োরসেলফ। আমি জানি এটা পারবা, আমি জানি এটা পারবা। অ্যাজোগোটি হতে খাদ্য সংখ্যা প্রস্তুত সম্ভব কিনা। তাহলে তুমি একটা হাইড্রোকার্বন কারবা, তুমি একটা অ্যাজোগোটি ডু ইট ইয়োরসেলফ। আমি জানি তুমি এটা পারবা। কীভাবে পারবা, তুমি শুধুমাত্র হাইড্রোকার্বনটা বের করবা। এটা অ্যালকেন হোক বা অ্যালকিন হোক বা অ্যালকাইন হোক, যেটাই হোক না কেন, যেটাই হোক না কেন, সেখান থেকে সুন্দর মতো তোমাকে খাদ্য সংরক্ষক বের করতে হবে। এখন খাদ্য বলতে ভাইয়া খাদ্য সংরক্ষক কী নিয়ে যাবা, খাদ্য সংরক্ষক মানে ভিনেগার, এটা তো তুমি নিজেই জানো। এখন ভিনেগার মানে কি, আবার ভিনেগার মানে হচ্ছে তোমার কি 4 to 10% কি থাকে, ভিনেগার তোমার কি থাকে, 4 to 10% হচ্ছে ইথানিক অ্যাসিড থাকে। কি থাকে, ইথানোয়িক অ্যাসিড থাকে। ওই ইথানোয়িক অ্যাসিডটাকে তোমাকে হচ্ছে মূলত উৎপাদ বের করে দেখাতে হবে। তাহলে ইথানোয়িক অ্যাসিডটা কি CH3COOH, CH3COOH। ওকে, তাহলে ভিনেগার হচ্ছে CH3COOH, CH3COOH। ভিনেগার হচ্ছে CH3COOH। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা তুমি প্রস্তুত করতে পারবে না? অবশ্যই পারবা। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের বিক্রিয়ক যৌগটির অসম্পৃক্ততা পরীক্ষা। বিক্রিয়ক যৌগ কি, এখানে N=3, তাহলে আবার সেই প্রোপিন, আবার সেই প্রোপিন। তাহলে প্রোপিন যৌগের কি করতে হবে, অসম্পৃক্ততা পরীক্ষা বের করতে হবে। এটাও তুমি পারবা বলে আমি মনে করতেছি, কারণ অলরেডি আমরা, এটাও তুমি পারবা বলে মনে করতেছি, কারণ কি অলরেডি আমরা কি পড়ে আসছি, অলরেডি আমরা অসম্পৃক্ততার পরীক্ষা পড়ে আসছি। অলরেডি আমরা কি করে আসছি, অসম্পৃক্ততার পরীক্ষা পড়ে আসছি। অলরেডি আমরা কি করছি, অসম্পৃক্ততার পরীক্ষা পড়ে আসছি। N=3, N=3 থাকলে কি হয়, প্রোপিন হয় না। N=3 থাকলে কি হবে, N=3 থাকলে প্রোপিন হবে। তাহলে প্রোপিন যদি হয়, তাহলে আমরা একটা অ্যালকিন পাইছি, অ্যালকিনে কি হবে, অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা করতে হবে। অসম্পৃক্ততা পরীক্ষা আমরা ব্রোমিন পানি দিয়েও করছি, আবার কি দিয়ে করছি, KMnO4 দ্রবণ দিয়েও করছি। দুইটাই পরীক্ষায় দেখাবা, দুইটাই দেখালে স্যারে খুশি হবে, স্যারে 3 মার্ক দিয়ে দেবে, কোনো মার্ক কাটতে পারবে না। গোলাপি বর্ণ বর্ণহীন হয়ে যায় বা লাল পানি বর্ণহীন হয়ে যায়। ব্রোমিনের ক্ষেত্রে লাল পানি বর্ণহীন হয়ে যায়, আর গোলাপি বর্ণ বর্ণহীন হয়ে যায় কার থেকে, KMnO4 থেকে, KMnO4 এর মাধ্যমে। তাহলে এই দুইটা জিনিস কী করবা, সুন্দর মতো ব্যাখ্যা করবা। বুঝতে পারছো, সুন্দর মতো ব্যাখ্যা করলে হয়ে যাবে। তাহলে N=3 থাকলে প্রোপিন, N=3 থাকলে প্রোপিন হয়, ব্যাখ্যা বুঝতে পারছো, বুঝতে পারছো। N=3 থাকলে প্রোপিন হয়, ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা, আশা করি ব্যাখ্যাটা বুঝতে পারছো, আর কোনো প্রবলেম থাকার কথা না। এর মাধ্যমে আমরা আমাদের 11 অধ্যায়ের সবগুলো সিকিউ আর MCQ যা প্র্যাকটিস করার কথা মোটামুটি সবগুলো প্র্যাকটিস করছি। তো এর মাধ্যমে আমাদের ওয়ান শট ক্লাসটা মোটামুটি একটা লিমিটেড কিছু সিকিউ MCQ নিয়ে প্র্যাকটিস করার যেটা দরকার ছিল, এবং যার মধ্যে দিয়ে একটা ওভারঅল একটা রিভিশন হওয়ার চান্স ছিল, সেটা হয়েছে। বুঝতে পারছো? তো তোমাদের মূল উদ্দেশ্য কি এটা করার, এটা করলে তুমি তোমার রিভিশনটাকে পাকাপোক্ত করতে পারবা। এর মানে এই নয় যে এই একটা ভিডিও করে তুমি তোমার পরীক্ষা দিতে চলে যাবা। দেখো তোমাদেরকে আমি সামি স্যার, জুনায়েদ স্যার যা পড়াইছে সেগুলো তো অবশ্যই রিভিশন করবা। রিভিশন করার পরে ফাইনালে গিয়ে, মানে পড়া শেষ করার পরে গিয়ে তারপর তুমি হচ্ছে আমার এই ক্লাসটা পুরোটা দেখবা। এরপরে গিয়ে তুমি তোমার প্রিপারেশনটা পূর্ণাঙ্গ করতে পারবা। তারপর গিয়ে তুমি সুন্দর মতো প্রিটেস্টে অ্যাটেন্ড করো, দেখবা ইনশাআল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা। কথা বুঝে গেছে? তাহলে আজকের মতো এতটুকুই। তোমাদের সাথে আবার দেখা হবে ক্লাসরুমে হাফ ইয়ারলির পর বা তোমাদের প্রি টেস্টের পর। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।